হারানো চাকরি আবার ফিরে পেয়ে চোখের জলে ভাসলেন শিক্ষিকা। এরকমই খবর ভাইরাল হচ্ছে, ছবি থাকছে, শিক্ষক শিক্ষিকার ছোট্ট সাক্ষাৎকার, ভিডিও ক্লিপ থাকছে, নাম থাকছে। কিভাবে হারালেন, কোন আইনে হারালেন? ওই যে যোগ্য শিক্ষক শিক্ষিকার কথা বলছে 2016 প্যানেলের। তো তাঁরাই হারিয়েছিলেন, আবার তাঁরাই ফিরে পাচ্ছেন। ওই যে কাউন্সেলিং শুরু হয়েছে, বলা হচ্ছে মার্চ থেকেই হাতে হাতে নিয়োগপত্র চলে যাবে। অগাস্টের মধ্যেই নবম দশম সহ একাদশ দ্বাদশের এই যে 2025-এর যে সেপ্টেম্বরে পরীক্ষা হলো, সমস্ত ব্যাপার ট্যাপার মিটে যাবে। আবার শিক্ষক শিক্ষিকারা, ফ্রেশার্স এবং অভিজ্ঞ সবাই মিলে নির্বিশেষে স্কুলে যাবেন এবং পুরোদমে ক্লাস নিতে শুরু করবেন, মাইনে টাইনে সব পাবেন, সব আগের মতো হয়ে যাবে। তো স্বাভাবিকভাবেই এ তো আনন্দের কথা যে ফ্রেশার্সও পেয়েছেন। যে কটা সাবজেক্টের কাউন্সেলিং এতক্ষণ জানা গেছে আপাতত 500 নাকি। তো যাই হোক, ধাপে ধাপে হবে। তো ফ্রেশাররাও আনন্দিত, আবার হারানো চাকরি ফিরে পেয়ে শিক্ষিকাও আনন্দিত। তো হারানো চাকরি মানে চাকরিটা হারালেন কিভাবে, কোন আইনে চাকরিটা হারালেন? টার্মিনেশন লেটার ছিল? ছিল না। তবু কিভাবে যেন চাকরিটা হারিয়ে গেল? হুম হুম দুর্নীতির কারণে। তো তিনি তো যোগ্য শিক্ষক শিক্ষিকা, তারা মানে যারা এসব বলছেন চাকরি ফিরে পেলেন, তাহলে এই যোগ্য আবার হারালেন কি করে? হুম যোগ্য আবার হারালেন? অযোগ্য হলে না হয় বুঝতাম, মানে কোন আইনে? তাই তো, ওই যে একতা নেই, প্রতিবাদ নেই, তাই আইনও নেই আসলে। এই যেমন ধরুন করোনা ভ্যাকসিনের সময় কিন্তু বাধ্যতামূলক ছিল না আইন, কিন্তু আমাদের পক্ষে মানে আমরা যারা নিইনি তাদের পক্ষেই ছিল, কিন্তু আমরা জানতাম। তাছাড়া আইন আমাদের বিপক্ষে থাকলেও আমরা লড়াই করতাম। কিন্তু শিক্ষক শিক্ষিকারা যারা যোগ্য, তারা কেন সেভাবে দানা বাঁধতে পারলেন না? অন্তত যোগ্যরা তারাও দানা বাঁধতে পারলেন না। সবাই মিলে শিক্ষক ঐক্য তো অসম্ভব, সোনার পাথর বাটি। তো তারা ভাবলেন তারা যোগ্য হয়েও অযোগ্য, যেহেতু আদালত বলেছে, তাই তো। তো তারা মেনে নিলেন, কান্নাকাটি করলেন, আবার পরীক্ষায় বসলেন এবং পরীক্ষায় বসে এই যে চাকরি পেলেন আর কি, তারা ভাবছেন চাকরি পেলেন, পেয়েছেন। তো ওই যে কাউন্সেলিং হচ্ছে, তো তারপরে ধাপে ধাপে সব হয়ে যাবে। কিন্তু কিভাবে পেলেন? তো দুটোই প্রশ্ন এখন আমার কাছে। উত্তরগুলো আমি জানি, উত্তর একটাই, ছাঁটাই আসলে উদ্দেশ্য। তো সেটা তো শিক্ষক শিক্ষিকারা বা সাধারণ মানুষ বুঝবেন না, সরকারও খুলে বলবে না। পরীক্ষা নিতেই থাকবে একটার পর একটা, তাই না? যাতে করে মানুষ, যুব সমাজ বোঝে ওই তো পরীক্ষা হচ্ছে, এই তো এবার আমাদের নিয়োগ হবে। তো এটা তো তারা করতেই থাকবেন, বহু আগেই বলেছি। তো বেশ ভালো কথা। তো কোন আইনে চাকরি গেল যোগ্য হওয়া সত্ত্বেও, তালিকাতে যোগ্য আর কি, সেটা তো পরিষ্কার নয়। আমার কাছে পরিষ্কার, কিন্তু আসল উদ্দেশ্য জানি বলে। কিন্তু তাঁরা প্রশ্ন করেছেন কি জানি না, হয়তো করেছেন, করেও বা কি করবেন। কিন্তু কিভাবে চাকরি পেলেন, মানে কোন আইনে চাকরি পেলেন, সেটাও একটু বুঝতে হবে। তাহলে এই লাফালাফি আনন্দ উচ্ছ্বাসটা কে সরিয়ে রেখে আগামীর চিন্তা ভাবনা করতে সুবিধে হবে। কারণ আপনি যত মিথ্যে আনন্দ
মিথ্যে আনন্দ, যার স্থায়িত্ব বেশি দিন নেই আর কি। হ্যাঁ, এটা তো আর সেই আনন্দ নয় যেটা প্রাকৃতিক আনন্দ, সেটা স্থায়িত্ব বেশি থাকে না, সেটা জেনেও মানুষ এগোয়, সেটা তো অন্য গল্প। কিন্তু এই যে চাকরি পাওয়ার আনন্দ, যেটার উপর সমগ্র ভবিষ্যৎ নির্ভর করে, তো সেই আনন্দে যদি আপনি গা ভাসিয়ে দেন, উচ্ছ্বাসে গা ভাসিয়ে দেন, তাহলে কিন্তু আপনার সময় নষ্ট হয় এবং আগামীর পরিকল্পনা আপনি করতে পারেন না, পিছিয়ে পড়েন, শেষে আরো হতাশ হয়ে যান। তাই তো, এই কারণেই সতর্কতা। আমার বহু বলবো না, কয়েকজন যারা আম, সম্প্রতি আমার বন্ধু তালিকায় এসেছেন বা ফলো করছেন, এবং কয়েকজন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও আছেন, তারা ইতিমধ্যেই ব্যাপারটা বোঝেন। আহ, তারা, তাদের সঙ্গে কথাও হয়েছে, তারাও এবারও পাস টাস করেছেন, কিন্তু তারা জানেন কি হতে চলেছে, কিন্তু সবাই তো জানে না, আর সবাই তো হোয়াটসঅ্যাপ গ্রুপে নেইও। তাই ভাবলাম যে একটু লাইভটা করেই দিই, ভিডিওটা, যেহেতু সবার, অন্তত আমার কর্তব্য যে অ্যালার্ট করে দেওয়া। আমি এই অ্যালার্ট করে দেওয়ার কাজটা তো সেই লকডাউনের সময় থেকেই করে চলেছি, আগে লকডাউনের দুদিন আগে থেকেই করে চলেছি, এই নিউ ওয়ার্ল্ড অর্ডারের ব্যাপারে। তো তাই ভাবলাম করে দিই, যাতে করে অন্তত আপনারা মানসিক প্রস্তুতি রাখতে পারেন। হ্যাঁ, কাউন্সিলিং এ নিশ্চয়ই যাবেন, হ্যাঁ, নিয়োগপত্র নিশ্চয়ই নেবেন, সবই করবেন, কিন্তু মানসিক প্রস্তুতিও রাখতে হবে। কিসে? ওই যে বিয়োগের। তো আসছি এক এক করে। এই শিরোনামটা নিশ্চয়ই দেখে নিয়েছেন এই ভিডিওর। তিনখানা বিষয়, সবকটাই রিলেটেড, এবং সবকটি সরকারি চাকরির সঙ্গে যুক্ত, এবং সবকটি মধ্যবিত্তের বিনাশের সঙ্গে যুক্ত। কি? ওই যে একাদশ দ্বাদশের নিয়োগ, 32,000-এর মামলা এবার সুপ্রিম কোর্টে, এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের বেতন বন্ধ। রিলেটেড? অবশ্যই রিলেটেড। বেসরকারীকরণ এবং সরকারি চাকরির বিনাশ, এবং মধ্যবিত্তের বিনাশ। তো এবার প্রশ্ন করুন তো, চাকরিটা কিভাবে হলো, কিভাবে গেল, সেটা আপনাদের কাছে অপরিষ্কার। কিভাবে চাকরিটা আবার পাচ্ছেন ফিরে, সেটাও কি পরিষ্কার? শিরোনাম কি খবরের? সংরক্ষিত আসনও বেছে নিতে পারবেন সাধারণ প্রার্থী। ভাবা যায়? একাদশ দ্বাদশ নিয়োগ কাউন্সেলিং এ নয়া বিধি এসএসসির, ভাবতে পারেন? হুম সংরক্ষিত আসন, যেটা রিজার্ভেশন পলিসি, আপনারা জানেন যে স্বাধীনতার পরপরই ভীমরাও আম্বেদকর, জয় ভীম, ভীমরাও আম্বেদকরের নেতৃত্বে এবং পরামর্শে যে প্রথমে এসসি এসটি, তাই তো, সোনার চাঁদ, সোনার টুকরো, এইভাবে সাধারণ মানুষরা, মানে সাধারণ ক্যান্ডিডেট, জেনারেল, তাদেরকে নিয়ে ব্যঙ্গ করেন। আমি ছোটবেলায় শুনেছিলাম, এসসি মানে হলো সোনার চাঁদ, এসটি মানে হলো সোনার টুকরো, এরকম বলা হয়। কিন্তু তখনও মানুষ বোঝেননি, এখনো বোঝেন না, এটা আসলে কাউকে সোনা বা টুকরো বা চাঁদ বানানোর জন্য এটা করা হয়নি। এটা মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে বিচ্ছিন্নতা বাড়ানোর জন্য, যাতে করে একে অপরকে সঙ্গে আমরা খেয়েও করি, গালিগালাজ করি, তাই তো, জাতপাতের নামে আরো বিভক্ত হয়ে যায়, সেই উদ্দেশ্যেই করা হয়েছিল, পাইয়ে দেওয়ার। তাই তো। তো যারা পেলেন তারা আনন্দে মজে গেলেন, সুযোগ সুবিধা নিয়ে ভাবলেন এই তো বেশ আছে, আমার সন্তানও এই সুযোগ পাবে, তার সন্তানও এই সুযোগ পাবে, ক্রিমি লেয়ার তৈরি হলো। তারাও বুঝলেন না যে এটা আসলে জনগণের মধ্যে বিভাজন তৈরি করার নীতি। বেশ, এবার যারা পেলেন না সেই সুযোগ, তারা পাওয়ার চেষ্টা করলেন, কেউ কেউ ফলস সার্টিফিকেটও বের করলেন, ফেক সার্টিফিকেটও বের করলেন, বিভিন্ন রকম ভাবে হলো টলো। আবার বাকি একটা বড় অংশ তারা গালিগালাজ দিতে শুরু করলেন, কিভাবে? ওই সোনার চাঁদ, সোনার টুকরো বলে।
দুপক্ষই বিভ্রান্ত হয়ে একে অপরের সঙ্গে খেয়ে খেয়েই আন্দোলনও হলো, সংরক্ষণ বিরোধী আন্দোলন, কেউ কেউ গায়ে আগুনও দিলেন, কিন্তু সেটা তো এখনো আছে সেই নীতিটা। সংরক্ষণ সংবিধানে তো এখনো আছে, ওটা তো চেঞ্জ করা যায়নি। হ্যাঁ, মাঝে মধ্যে আওয়াজ উঠেছে মেধাই বড় কথা, মেধাভিত্তিক নিয়োগ হতে হবে, মেরিট বেসড অ্যাপয়েন্টমেন্ট হতে হবে। সে তো সাধারণ মানে জেনারেল কাস্টের অভিভাবকরা বা এরাই মূলত বলেছেন। আবার কেউ কেউ একটুখানি কোনো কোনো বিচারক, কোনো কোনো বুদ্ধিজীবী একটু ছোট্ট করে ছুঁয়ে গেছেন। তো মেধা ভিত্তিক হওয়া উচিত, বেশ ভালো কথা। তো এই ইদানিং কালে আমরা সেটা নিয়ে আবার বেশি করে দেখি, এই যে চাকরি বাকরির ব্যাপারে আমরা যেহেতু নেই আর কি এখন, তখন মানুষ তো নিজেদের মধ্যেই খেবি করে, কর্তৃপক্ষকে দেখতে পায় না। যায় নিশ্চয় তা বাদই দিলাম, তারা ধরা ছোঁয়ার বাইরে। আবার উঠেছে মেধাভিত্তিক, সেইটাকেই কাজে লাগিয়ে কি সুন্দর না খবরটা পড়েছেন। খবরটা একটু পড়ে শোনাই আপনাদের, তারপরে কয়েকটা প্রশ্ন রাখবো, মানে অধম যেটা বুঝতে পারছে না সেইটা। তাহলে খবরটা এরকম, সংরক্ষিত আসনও বেছে নিতে পারবেন সাধারণ প্রার্থী। একাদশ দ্বাদশ নিয়োগ কাউন্সেলিং এ নয়া বিধি এসএসসির। বেশ বেশ, খুব ভালো। তাহলে একটু পড়ি, আমি যতটা পেয়েছি, আপনারাও পড়েছেন, তবু একটু আলোচনার স্বার্থে আমরা পড়ে দেখতেই পারি। একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য শিক্ষক নিয়োগের সুপারিশপত্র দেওয়ার কাজ শুরু করেছে এসএসসি। মঙ্গলবার থেকেই এই চিঠি পেতে শুরু করবেন প্রার্থীরা। এবছরই প্রথম স্কুল ভিত্তিক সংরক্ষণের পরিবর্তে মিশ্র মেধা তালিকা বা কম্বাইন্ড মেরিট লিস্টের মাধ্যমে ওপেন কাউন্সেলিং এর আয়োজন করা হচ্ছে। এতে স্কুল বাছাইয়ে প্রার্থীদের সুবিধে হবে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। বেশ, সূত্রের খবর, জাতিভিত্তিক সংরক্ষণের বদলে, ইন্টারেস্টিং না, জাতিভিত্তিক সংরক্ষণের বদলে মেধার ভিত্তিতে র্যাঙ্ক আগে তারাই আগে স্কুল বাছাইয়ের ডাক পাবেন। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, এই পদ্ধতিতে মেধার ভিত্তিতে সকল প্রার্থী স্কুল বাছাইয়ের ক্ষেত্রে সমান সুযোগ পাবেন এবং নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় থাকবে। বাহ, সুন্দর না শুনতে? সত্যিই তো। এরপরে আরো আছে, ওই জায়গাটা খুব ইন্টারেস্টিং। কিরকম, পুরোটা আমি পড়ছি না। কমিশন সূত্রে খবর, আগে অনেক সময় সংরক্ষিত আসন পূর্ণ হতো না, এবার নতুন পদ্ধতিতে কাউন্সিলিং হওয়ায় সেই আশঙ্কা থাকবে না। সুন্দর না? বেশ। কিন্তু এসএসসি নতুন নিয়মে এই নিয়োগ করতে পারে? সরকারি সংস্থা, প্রাইভেট ফার্ম পারে, বেসরকারি হলে পারে, তারা এসব সংরক্ষণের নীতি মানে না, তাই তো? সেটা আমরা জানি। তো এই যে সংরক্ষণ যেটা শুরু হলো, আম্বেদকরের সুপারিশ এবং পরামর্শ, যাই হোক, সেটা আসলে জায়নিস শক্তিরই পরিকল্পনা। তো সেটা হলো এসসির জন্য এত, এসটির জন্য এত, আপনারা জানেন, তাই তো? তো সেটা সব মিলিয়ে কত ছিল তাও আপনারা জানেন। বেশ, সব মিলিয়ে এরকম 22-23, একটু বেশি আর কি, 22.7 বা এরকম কিছু ছিল, 23-এর কাছাকাছি। তো তারপরে কি হলো, তারপরে ওই যে বিন্ধেশ্বরী মন্ডল কমিটি আবার ভাগ করা হলো, মানে যতটা ভাগ করা যায় আর কি, মন্ডল কমিশন। তো মন্ডল কমিশনের সুপারিশ মেনে আবার আদার ব্যাকওয়ার্ড কাস্টের একটা তালিকা করা হলো, ওবিসি, মানে জনগণের মধ্যে আবার ভাগ। আবার একই কেস, ওই ওবিসিতে বয়সের ছাড়টার পাওয়া যায় বা অন্যান্য কিছু সুবিধে পাওয়া যায়। অতএব যারা পেলেন তারা ভরতে গেলেন, খুশি হলেন, এবং যারা পেলেন না, এর মধ্যেও তো আবার অনেকে পেলেন না, মানে ওবিসিতেও নেই, জেনারেল এসটিতেও নেই, এসসিতেও নেই, তারা সংখ্যা আরো কমে গেল, তারা আরো কোণঠাসা হয়ে গেলেন, একা বোধ করলেন। তো তাদের গালিগালাজ আরো বেড়ে গেল, তাই তো?
এইরকম করে বিভিন্ন রকম আরো ভাগ হলো, ইডাব্লিউএস হলো, এই হলো সেই হলো করে টোরে দেখা গেল জনতা শততাভিভক্ত। হিন্দু মুসলিম ভাগ তো আগে থেকেই ছিল, সেটাকে বাড়ানো হলো। তো এইবার কি দাঁড়াচ্ছে, এবার সবাই এক হয়ে যাবেন। দাস বোঝেন তো, স্লেভ, হ্যাঁ, ডিজিটাল স্লেভ। সেক্ষেত্রে কিন্তু আর আপনাদের এই যে অভিযোগ, সোনার চাঁদ, সোনার টুকরো, জেনারেল কাস্ট, ওগুলো কিচ্ছু থাকবে না। একেবারে সমান সমান হয়ে মানে গেছেন অলরেডি, হ্যাঁ, বাকিটা হয়ে যাবেন একেবারে লেভেল। হুম, দেখতে থাকুন। ওরা এটাই করবে, অনেক আগে থেকেই ছক ছিল, দেরি হয়ে গেছে। ওই যে সোভিয়েত ইউনিয়ন কোল্ড ওয়ার, ও ঠান্ডা লড়াইয়ের কারণে স্ট্যালিন বেঁকে বসেন, এসব কারণে পারেনি। এবার তো ফাঁকা ময়দান, কেউ নেই। চীনকে ওরা আগেই হাইজ্যাক করে নিয়েছে। তো যাই হোক, তাহলে এবার ওবিসি ঢুক হলো। তো এগুলো কোনো কিছু না মেনে নিয়োগ করা যায় কিভাবে, আমি ঠিক বুঝতে পারছি না, আপনারা ভালো বলতে পারবেন। তো মানে সাধারণের মানে সংরক্ষণের মধ্যেও ঢুকে পড়তে পারবে সাধারণ ক্যান্ডিডেট, এটা হয় নাকি? এইভাবে কখনো মেধা তালিকা হয়? হতে পারে? আমার কাছে শিক্ষক এরকম তাদের যে নামের তালিকা পাঠিয়েছেন, সেখানে এসসি এসটি এর এগুলো কোনো রকম গল্পই নেই। কি করে হয়? কি করে হয়? আপনি সরকারি ক্ষেত্রে নিয়োগ করছেন, এসএসসি তো সরকারেরই একটা সংস্থা। তারা কি করে এই সংরক্ষণ যেটা সংবিধানে রয়েছে এবং আমাদের রাজ্যে আলাদা করে, সেই অনুসারে 1976 সালে দেখে নেবেন আইনটা, পরিষ্কারভাবে বলা আছে যে এইভাবেই নিয়োগ করতে হবে সংরক্ষণ পলিসি মেনে নিয়ে। সেই ক্ষেত্রে সংরক্ষিত যে আসন, এসসি বলুন, এসটি বলুন, সেই সংরক্ষিত আসনের মধ্যে সাধারণ মানে জেনারেল কাস্ট কি করে ঢুকে পড়ে? ঢুকে পড়তে পারবে না, অসম্ভব। তাহলে আর সংরক্ষণের কি মানে থাকলো? বরং এসসি এসটি বা এই যে সংরক্ষিত প্রার্থী যারা রয়েছেন, তারা তাদের মেধা বলে যদি তারা জেনারেলদের মধ্যেও ঢুকে পড়তে পারেন, আবার নিজেদের মধ্যেও থেকে যেতে পারে, তবেই তো সংরক্ষণ। ব্যাপারটা কিরকম বলুন তো? ওই জেনারেল আর লেডিস সিট, মানে কম্পার্টমেন্ট ট্রেনে, তাই তো? সেখানে কি রকম হয়, লেডিস যারা নারী, তারা জেনারেল কম্পার্টমেন্টে উঠতে পারে, আবার তারা লেডিস কম্পার্টমেন্টে উঠতে পারে, তবেই তো সংরক্ষণ। মানে তাদের মানে এই ব্যাপারটা খুব সহজ করে বললে এই রকমই। কিন্তু এই সংরক্ষিত নারীদের জন্য সংরক্ষিত যে কামরায়, সেখানে পুরুষ ঢুকতে পারে আইনসম্মতভাবে? পারে না। কিন্তু এক্ষেত্রে তাই হচ্ছে, ব্যাপারটা সেরকমই দাঁড়াচ্ছে। আমার পড়ে তো তাই মনে হলো। আমি অবশ্য অতটা জানি টানি না, কম সম জানি। তো আপনারা যারা চাকরি টাকরি পাচ্ছেন, তারা ভালো বলতে পারবেন কিভাবে হচ্ছে এটা। তো এটাই যেভাবে লেখা হয়েছে খবরটা, তাতে করে পরিষ্কারভাবে বুঝতে পারছি আমি, এটা সংরক্ষণ নীতির উল্লঙ্ঘন করা হচ্ছে, যেটা সংবিধানে রয়েছে এবং রাজ্যের আইন 1976 সালের, সেখানে বলা আছে। তাহলে এই নিয়োগ কি করে আপনি নিয়োগপত্র পেতে পারেন, স্কুলে জয়েনও করতে পারেন, সবই করতে পারেন। 1 মাসের মাইনে পেলে তো খুবই ভালো কথা, ভাগ্যের কথা, সে পেতেও পারেন। কিন্তু তারপর এটা নিয়ে কি কেস হওয়ার ব্যাপারটা থাকছে না? হুম বাকি প্রার্থীরা অলরেডি তো কেস আছে, আপনারা জানেন। ওই যে 10 নম্বরের অভিজ্ঞতার কেস, সেটা কি মিটে গেছে? মেটেনি যতদূর জানি। ওবিসি নিয়েও তো কেস আছে, সেটাও কি মিটেছে? মেটেনি যতদূর জানি। তাহলে এত আনন্দ কিসের, এত উচ্ছ্বাস কিসের? কিসের এটা? এটা করে আপনারা নিজেদেরকে বিভ্রান্ত করছেন না? করছেন তো। তাই সতর্ক থাকুন, আনন্দের সীমারেখা টানুন এবং আগামীর জন্য তৈরি হন।
ওই যে মাঝে মাঝে আমি দু লাইন বলি, আরামের চাকরি হারামের ভোগে, ওই মানসিকতা থেকে বেরিয়ে আসুন। এটা নিউ ওয়ার্ল্ড অর্ডার, গিগ ইকোনমি। বহু আগেই বলেছি এটা, এখন বলছি এমন নয়। আমার পুরনো ভিডিও চ্যানেল, যারা ইউটিউবে আছেন তারা জানেন, এখনো পুরনো অনেক ভিডিও রয়েছে। যারা ইউটিউব চ্যানেলে দেখতে চান তারা ইউটিউবে গিয়ে অদমের নাম সার্চ করলেই ছবি সহ ভিডিও পেয়ে যাবে। বহু পুরনো পুরনো ভিডিও আছে। যদিও প্রথম চ্যানেলে অনেক ভিডিও নেই, সেই চ্যানেলটি উড়িয়ে দিই। কবে থেকে বলে আসছি, সতর্ক হন, মানসিক শক্তি রাখুন, সময় নষ্ট করবেন না, সময় অপচয় করবেন না, বহুদিন ধরেই তো বলে আসছে। বেশ, তাহলে এতগুলো মামলা আবার নতুন মামলা হবে, তাহলে কেন এরকম একটা খবর, মানে এসএসসি এরকম একখানা বেশ সুন্দর হঠাৎ করে নড়ে চড়ে বসলো ভোটের আগে আগে? কেন বলতে হবে? হুম, বলতে হবে 18,000, কত মানে 12,444টি নাকি পোস্ট আছে, তাই তো? 18,000 নাকি কাউন্সেলিং এ ডাকা, মানে এদেরকে নাকি রাখা হয়, ওয়েটিং টোয়েটিং মিলিয়ে 18,000 এরকম যতদূর আমি জানি। তো তাদের মনে আশা জাগাতে হবে। কতজন সংবিধান পড়েছেন, হুম, কতজন অর্থনীতি নিয়ে ভাবেন, তারা ভাবেনি না এটা শিক্ষক হওয়ার যোগ্য? কিছু মনে করবেন না। বর্তমানে যারা শিক্ষকতার আসন বা পদগুলো অলংকৃত করে আছেন, ব্যতিক্রম বাদ দিয়ে আমার এদেরকে শিক্ষক পদবাচ্য বলে মনে হয় না, মনে হয় না। এটা বহু আগেই আমি বলেছি। তো মূল বিষয়টা অর্থনীতি। এত এত নিয়োগের মাইনে কোথা থেকে আসবে? ট্রেজারি থেকে আসবে। রাজ্যের অর্থনৈতিক অবস্থা কি বলছে সেক্ষেত্রে? ডিএ আটকে আছে, এখনো টাল বাহানা চলছে, আবার মামলা হচ্ছে। তো এদিকে ভাতা, বেকার ভাতা, যুব সাথী লঞ্চ হয়েছে, লক্ষ্মীর ভান্ডার বাড়ানো হয়েছে, আশা কর্মীদের ভাতা বাড়ানো হয়েছে, এগুলো সব জায়গায় বিভিন্ন জায়গায় ভাতা কর্মসূচি চলছে। এমনকি ইলেকশনের যে ক্যাম্পেইন শুরু হয়েছে ইউটিউবে দেখতে পাবেন, সেখানে কিন্তু কেউ কোথাও সরকারি চাকরির প্রতিশ্রুতি দিচ্ছে না। বিরোধী দল বিজেপি, তারাও কি করছে, নারী সুরক্ষা বা পরামর্শ, পশ্চিমবঙ্গকে কি করে উন্নতি করা যায়, আরো বিকশিত ভারত গড়া যায়, পরামর্শ। আর দিদিমণির দলের যে বিজ্ঞাপন, সেখানে কিসের? বেকার ভাতার বিজ্ঞাপন, লক্ষ্মীর ভান্ডারের বিজ্ঞাপন, বা এদিকে কৃষকদেরও ভাতা দেওয়া হচ্ছে, মানে সেই সবের বিজ্ঞাপন, এই সবের বিজ্ঞাপন। তাহলে এবার এবার নিজেদের প্রশ্ন করুন, এরপরেও যদি আপনারা না বোঝেন, ভোট আসছে সামনে, ঘন্টা বেজে গেল প্রায়, তা সত্ত্বেও কোনো দল সরকারি চাকরির প্রতিশ্রুতি দিচ্ছে না, শুধু ভাতার কথাই বলে চলেছে, তবুও আপনাদের মধ্যে চৈতন্য হচ্ছে না? চাকরি বাকরির ফর্ম ফিল আপ করছেন আর টাকা নর্থ। পুলিশ হলে আলাদা কথা, আসছি, পুলিশ টুলিশের নিয়োগ হবে, বহু আগেই বলেছি। তো যাই হোক, আসছি প্রসঙ্গে। তাহলে ভোট সামনে আসছে, তো ভোটের আগে এরকম অনেক কিছুই হবে, ভোটের পরে আবার অনেক কিছু হবে। এই অনেক কিছুর মাঝখানে আপনি কোন পজিশনে আছেন সেটা আপনাকে বুঝে নিতে হবে। আপনি ব্যাট না বল? জনতা বল, ক্রিকেট বল হতে পারে, ক্যাম্বিস বল বা ডিউস বল, অথবা ফুটবল, মানে যাই হোক না কেন বল। তো জনতাকে ব্যাট দিয়ে মারা যায়, পেদানো যায়, লাঠি দিয়েও পেদানো যায়। সেই লাঠি ডিজিটাল লাঠি হতে পারে, পুলিশের লাঠি হতে পারে, পলিসির লাঠি হতে পারে, অর্থাৎ জনতা বল। এই জনতা থেকেই কেউ কেউ, খুব লাকি ফিউ, তারা কেউ কেউ উইকেট কিপার হতে চাইছেন, তাই তো? আগে উইকেট কিপার,
জনতার বল ধরবেন আর কি, সামলাবেন। তো তাদের জন্য তো কিছু পথ থাকবেই, পথ থাকবে। হুম। আম্পায়ার কেউ কেউ হয়ে বসে আছেন, আর একদম সবার উপরে যারা খেলাচ্ছে হুম, তারা আছেন। তারা কিন্তু খেলেন না, তারা খেলান। তো এই যারা খেলান তাদেরকে এই অধম বহু আগেই চিনে ফেলেছে, তাই খেলাধুলাটা ধরে ফেলতে পারে আগে থেকে কে বল কে ব্যাট। তো তবে মনে রাখতে হবে, জনতা বল, জনতা থেকেই ব্যাট বেছে নেওয়া হবে, এবং এই ব্যাটকে ধরুন আপাত দৃষ্টিতে আমাদের মনে হবে পুলিশ জনতা পেটাচ্ছে, মানে কি, পুলিশ তখন ব্যাট ব্যাট দিয়ে সাধারণ মানুষ জনতাকে পেটাচ্ছে, বেশ ব্যাটে বল। কিন্তু আসল ব্যাটটা কার হাতে? যারা জনতার মধ্যে থেকেই কাউকে পুলিশ বানাচ্ছে, কাউকে বেকার বানাচ্ছে। হুম। কেন, কারা? জনতার মধ্যে থেকেই তো তারা বানাচ্ছে। পুলিশ তো সাধারণ চাষির ছেলে, কৃষকের ছেলে, মধ্যবিত্তের, নিম্ন মধ্যবিত্তের, তাই তো। তো সেখান থেকেই ওরা ব্যাট বেছে নিচ্ছে। হুম। তাই পুলিশে নিয়োগ চলবে এখনো পর্যন্ত। এআই দিয়ে পুলিশকে রিপ্লেস করা যাবে না, বহুবার বলেছি। কেন বলুন তো, পুলিশ তো এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে বুদ্ধি দিয়ে দরকার নেই। টপ লেভেলে যে কজন আছে যথেষ্ট, ঠেঙানোর জন্য পুলিশ লাগবে। ওটা কি, ম্যানুয়াল লেবার। ওই ফুচকাওয়ালা যেমন থাকবে ঠিকই এখনো অনেক দিন, ঝালমুড়িওয়ালা যেমন থাকবে, ম্যানুয়াল লেবার তো, শারীরিক ব্যাপার, ওগুলোকে রিপ্লেস করা যাবে না। এই যেমন কাঠমিস্ত্রি থাকবে, যারা টাইলস লাগায়, হুম, রাজমিস্ত্রি, টাইলস মিস্ত্রি, এরা থাকবে, কারণ ওগুলো এআই দিয়ে রিপ্লেস করা যাবে না, খাজনার চেয়ে বাজনা বেড়ে যাবে। তাই তো, ওগুলো তো থাকবেই ম্যানুয়াল। তাহলে পুলিশ কি, এই কনস্টেবল নিয়োগ হচ্ছে যেগুলো দেখবেন, বা এসআই, এগুলো আর কি করে, জনতাকে পেঁদায়, সিম্পল কথা। ব্যারিকেড করে, জনতাকে পেদায়, গায়ে গতরে ওদেরকে দৌড়তে হয়, এত মিনিটের মধ্যে এত কিলোমিটার দৌড়তে হয়। হ্যাঁ, হাইট ওয়েটের ব্যাপার ট্যাপার থাকে, তারপরে তাদেরকে ট্রেনিং দিয়ে জনতাকে পেনানোর জন্য পুলিশ তৈরি করা হয়, পরিষ্কার গল্প। তার বিনিময়ে মাইনে পাও, জনতা ঠেঙাও, কন্ট্রোল করো, মব কন্ট্রোল করো, মাইনে পাও। তো সেই কাজটা কি এআই করতে পারবে? পারবে না, ওটা ম্যানুয়াল স্কিল। বললাম না স্কিল চাই, ওটা ওটা স্কিল কি, ম্যানুয়াল, ম্যানুয়াল দাওয়াই। ওটা অনলাইনে হবে না, অনলাইনে মগজ ধোলাই হবে, তার ফলে মানুষ ভয় পাবে, ঐক্যবদ্ধ হবে না, একে অপরকে গালিগালাজ করবে, হিন্দু মুসলমান করবে, যোগ্য অযোগ্য করবে, খেয়ে করবে। ওটা অনলাইনে করা যাবে, কিন্তু কেউ কেউ তো তারা দেখা গেল একসঙ্গে না হলেও কিছু অযোগ্য বেরিয়ে পড়লো একসাথে, কয়েক হাজার, ঘেরাও করব। কিছু যোগ্য বেরিয়ে পড়লো একসাথে, ঘেরাও করব। কিছু প্রাইমারি শিক্ষক বেরিয়ে পড়লেন প্রার্থী, একসাথে ঘেরাও করব। তখন তাদেরকে কে সামলাবে? পুলিশ। তাই পুলিশের নিয়োগ চলবে। তো আর পার্মানেন্ট ভ্যাকেন্সিতেই চলবে আরো বেশ কিছুদিন। কেন বলুন তো, সামান্য মাইনে দিয়ে পুলিশ রিস্ক নেবে, ঠ্যাঙাবে? হ্যাঁ, ঠ্যাঙাবে না। একটু মাইনে টাইনে ভালো না দিলে পুলিশ ঝামেলায় যাবে না, ঠ্যাঙাতে যাবে না অত লোকজনকে, এত ভিড়ের মধ্যে রিস্ক নেবে না। তাই একটু ভালো রকম মোটামুটি মাইনে, এক্সিস্টিং মাইনে যেমন আছে, পাশাপাশি একটু সুযোগ সুবিধা দিলে তবেই পুলিশ রিস্ক নিয়ে জনগণের মধ্যে ঢুকে জনতাকে ঠ্যাঙাবে। ওই পার ডে মাইনে দিয়ে পুলিশ জনতাকে ঠ্যাঙাবে, সেটা ওরা জানে। তাই স্থায়ী পদেও পুলিশ নিয়োগ চলবে আগামীতে, কম হলেও কিন্তু চলতে থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে। পুলিশ রিপ্লেস করা যাবে না। বোঝার চেষ্টা করুন কোনটা কি লাগবে। তাহলে এইবার কি হলো, তাহলে ভোটের আগে এখন একটু উচ্ছ্বাস, প্লাস এই যে বিক্ষোভ টিক্ষোভ যাতে না হয়, হ্যাঁ, দুটো কাজ করা হলো দেখুন। একটা হলো কাউন্সেলিং এর ললিপপ, মেরিট ভিত্তিক, সুন্দর মেধাভিত্তিক, সুন্দরভাবে শোনাচ্ছে। মানুষ ভুলে গেছে যে 10 নম্বরের অভিজ্ঞতার কেস এখনো ঝুলে, ওবিসি মামলা এখনো ঝুলে। আর এই মেধাভিত্তিক কথাটা ভালো লাগছে, আর কাউন্সেলিং হলে কে না যায়। বেকার ভাতার লাইনেও মানুষ, যুব পিএইচডি চলে যাচ্ছে, ইঞ্জিনিয়ার চলে যাচ্ছে, বাবারা চলে যাচ্ছে। তো কি করবে? তো ওই যে গেছে, অর্থাৎ
ললিপপ দিয়ে ভুলিয়ে রাখা। সামনে নির্বাচনযোগ্য, ইলেকশন কমিশন বলেছে ভোটের তারিখ ঘোষণা হলো বলে, প্রায় যাই হোক এরকম একটা পরিস্থিতি। এই অবস্থাতে যদি কিছু ললিপপ না দেওয়া যায়, তাহলে আবার যদি এরা বিক্ষোভ টিক্ষোভ করে হাজার হাজার, মানে দরকার নেই, 500-600 লোক মিলেও যদি এখন গিয়ে ঘেরাও টেরাও করে, ঝামেলা। পুলিশকে তো অন্য কাজে লাগাতে হবে না, ইলেকশন আসছে। যদিও কেন্দ্রীয় বাহিনীর কথা বলা টলা হচ্ছে, কিন্তু আসলে ওগুলো লোক দেখানো, আমরা জানি নিরপেক্ষ আন্দোলন নির্বাচনের জন্য। কে হবে না হবে আন্তর্জাতিক শক্তি আগে থেকেই জানে এবং সেভাবেই ঠিক করা আছে। এবং ওদের কাছে যদিও বিজেপি এলেও যা, তৃণমূল এলেও তাই, ওটা জনগণকে বিভক্ত করার কৌশল, বহু আগেই বলেছি। পলিসি একই, বিজেপিও ভাতা দেবে এলে, আর দিদিমণিও তো দিচ্ছে। তো দিদিমণি এখনো, আমি বহু আগেই বলেছি, দিদিমণি এখনো হট ফেভারিট, কারণ দিদিমণি ঠিকঠাক কাজ করে যেতে পারছেন, অসুবিধে নেই। কিন্তু ওই যে একটা জনগণের মধ্যে দেখাতে হবে এই দারুণ নির্বাচন হচ্ছে, কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন হচ্ছে, কিন্তু আগে থেকেই সব ঠিক হয়ে আছে। হুম। তো যাই হোক, তো এবার কিন্তু ভালোই হলো, কেউ ভাতা নিয়ে খুশি থাকলো, বিক্ষোভটা একটু লাঘব হলো। হাতে গরম 1,500 টাকা, সেটাই বা কম কি? মোবাইলের রিচার্জ তো হয়ে যাবে আরামসে, তারও তো একটা খরচা আছে। তো পাশাপাশি এই যে আশায় আশায় থাকবে, এই যে সরকারি চাকরি হচ্ছে, কেউ গভীরে তো যাবে না। এর ফলে আবার যখন ওই যে গ্রুপ ডির পরীক্ষাটা আছে আবার, যতদূর জানি, তো সেইটা নিয়ে আবার লোকজন উৎসাহিত হবে, এই যে নিয়োগ হচ্ছে। আবার বিএডে, নেতারা বিএডে স্কুল টুল খুলে রেখেছে, মানে সেখানে আবার কিছু নিয়োগ হবে, মানে কিছু লোক ছেলে পেলে ভর্তি হবে, এই যে নিয়োগ হচ্ছে, অর্থাৎ সেখানে আবার কিছু তারা উপার্জন করে নেবেন। আর সবচেয়ে বড় কথা কি, বিক্ষোভ সামাল দেওয়া যাবে। এই কারণেই এই তাসটা খেলা হলো। তাসটাকে আমি তাসই বলবো, এটা খেলা হলো। তাই সতর্ক থাকুন, আনন্দে উচ্ছ্বসিত হবেন না। এরপরে যে খবরগুলো বলবো, আলোচনা করবো, সেটার সঙ্গে রিলেট করলেই বুঝতে পারবেন। তাই সব আগের মতো হয়ে গেছে, প্রবেশ নিয়োগ হবে এবং আগের মতো মাইনে পাবেন, এই স্বপ্ন থেকে বেরিয়ে এসে সতর্ক থাকুন, সতর্ক করুন। সামনে বড় বিপদ আসছে ভোটের পরে। তো আর কি, বেকার ভাতা 1,500 টাকা, কি সুন্দর করে বিজ্ঞাপন দিচ্ছে দেখেছেন? 1,500 টাকায় কি কি হয়? 4টে ইন্টারভিউ হয়ে যায়, 2টো পরীক্ষা দেওয়া যায়, একটা কোর্স করা যায়। তাই তো, একটি বেকার ছেলেকে দিয়ে বিজ্ঞাপন দেওয়ানো হচ্ছে ইউটিউবে, চোখে পড়ল। তাই তো, কিরকম? 4টে ইন্টারভিউ, কিসের ইন্টারভিউ? সরকারি চাকরির? ব্যাপারটা ওই রকমই শোনানো হবে। আর কি, 2টো পরীক্ষা, কিসের পরীক্ষা? সরকারি চাকরির? ব্যাপারটা ওই রকমই শোনানো হবে। বেশ, তাই তো। আর কোর্স, কোন কোর্স করলে চাকরি হবে? জিজ্ঞেস করুন দেখি, এক কথায় একটা কোর্সের নাম বলুন দেখি এখন, যেটা করলে আপনার চাকরি সুনিশ্চিত। এই বর্তমান ডিগ্রিধারী বেকার যুবক যুবতীরা যারা অপেক্ষায় আছে চাকরির জন্য, একটু নিরাপত্তার জন্য, একটু জব সিকিউরিটির জন্য, নেম জাস্ট এনি কোর্স that will land you a job. I challenge you. It's not a matter of joke now. It's transitional period. ওরাও জানে না, মানে টপ লেভেলে সবাই জানে কি হবে, এটা আমিও, এই অধমও জানে, বহু আগেই বলেছি। কিন্তু ওই যে লোকজন বলে আপনি ভয় দেখাচ্ছেন, আপনি প্যানিকবাজি করছেন, আমি বলি না, আমি মানসিক প্রস্তুতি দিচ্ছি। উপায় নেই, আমাকে এগুলো বলতে হয়। আই হ্যাভ টু সে, আই হ্যাভ টু আটার দিস ওয়ার্ডস। এটা আমার দায়িত্ব, সতর্ক করা। তাহলে ওই যে তারাও এসে বলছেন আমরা পরীক্ষা দিতে পারবো, এই টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে পারবো, ইন্টারভিউ দিতে পারবো, যেতে হবে, যাতায়াতের খরচা হিসেবে লাগবে। এইভাবে মূল্য ঝুলিয়ে দেওয়া হচ্ছে, ললিপপ ঝুলিয়ে দেওয়া হচ্ছে। ভাতা বলা হচ্ছে না, যুব সাথী বলা হচ্ছে। কৌশলটা দেখুন, কি শ্রিউড ব্রেন, থিঙ্ক ট্যাঙ্ক দেখুন।
থিঙ্ক ট্যাঙ্কটা বুঝুন, এই সমস্ত কিছু উপর মহল থেকে হচ্ছে। মাননীয়া তো সামনে পুতুল মাত্র, উনি রূপায়ণ করছেন। আর উনি 3খানা ডিলিট অলরেডি পেয়ে গেছেন, আর কে যেন বাংলা সাহিত্যের ডিলিট পাচ্ছে, সেটা নিয়ে আবার পোস্ট দিচ্ছে। আরে বাবা, এই ডিলিটের গল্প, নোবেলের গল্প, অন্তত এই আবহে যখন টোটাল কন্ট্রোল কায়েম হলো জবে থেকে, এই সব গল্পগুলো আমি ভালো করেই জানি কে কেন কি উদ্দেশ্যে ডিলিট পায়, পাওয়ানো হয়, কে কিভাবে কেন নোবেল পায়, পাওয়ানো হয়। যাই হোক, তাহলে ওরা কখনো বলবে না সরকারি চাকরি হবে না, উঠে যাবে, সেটা তো বলাও যাবে না, পুলিশে তো হবেই। কিন্তু স্পষ্ট করে কি বলবে যে স্থায়ী পদে আর শিক্ষক নিয়োগ, যেহেতু এটা শিক্ষক নিয়েই বলছি, করণিক গ্রেডের টপ লেভেলের আইএএস আইপিএস ছাড়া ওখানে সেখানে কিছু কিছু নিয়োগ হবে, দরকার ওদের আমলা দরকার। আর পুলিশ কেন বললাম, আর স্বাস্থ্যক্ষেত্র নার্স, সেখানেও চুক্তিভিত্তিক শুরু হয়ে গেছে। 3 বছর বাদে 4,000 নার্স নিল পশ্চিমবঙ্গ সরকার, আবার গ্যাপ দিয়ে হবে। তো সেখানে তবু নিয়োগ হবে কিছু, কারণ ভ্যাকসিন আসছে, ভ্যাকসিন বুঝতে হবে। স্বাস্থ্যক্ষেত্রে তো কিছু নিয়োগ হবেই, আশাকর্মীদের ভাতা বাড়ানো হবে, আরো নতুন নতুন আশাকর্মীকে কাজে লাগানো হবে। স্বাস্থ্যক্ষেত্রে বিল গেটস প্রচুর ইনভেস্ট করছেন, সেখানে হবে। জেনেটিক্সে কিছুটা হতে পারে, এনার্জি সেক্টরে কিছুটা হতে পারে, কিন্তু সেগুলো টপ লেভেলের পোস্ট, বেশিরভাগ ক্ষেত্রে রিসার্চ লেভেলের পোস্ট। আর বাকি তো এআই খেয়ে নিয়েছে। তাহলে থাকছে গিগ ইকোনমি, কি ওই গিগ গিগ ওয়ার্কার্স, আমাজন, ফ্লিপকার্ট, বিভিন্ন রকম ওই যে ডিল শেয়ার বিজ্ঞাপন দেখবেন, আপনিও ডিল শেয়ারে গ্রসারি মাল নেবেন, দারুণ স্মার্ট বোধ করবেন, বা অমুক অমুক সাইট থেকে ওষুধ কি বুক করবেন, আর আপনার সন্তান বাইকে করে কারো বাড়িতে ওই মালগুলোই দিয়ে আসবে। তাই তো, এটাই তো হবে। মানে এইটাই এখন ফ্রিল্যান্সিং, কোনো পার্মানেন্ট জব নেই, এমপ্লয়মেন্ট বলে কিছু থাকবে না, রিটায়ারমেন্ট বেনিফিটস সব উঠে যাবে। এটা বহু আগেই আমি এসব বলেছি। তো যাই হোক, তাই এভাবে সুন্দর করে ওরা প্রচার করছে আপনাদের, যাতে করে বিক্ষোভ না হয়। এই যে চাকরি হবে, তো এই যে 1,500 টাকা দিয়ে ফর্ম ফিল আপ হবে, ইন্টারভিউ হবে, কোর্স হবে, ধরে রাখা ললিপপ। আপনারা ভাবছেন যে কি ব্যাপার, এই লোকটা শুধু নেগেটিভ কথা বলে। সেদিনও একজন এসেছিলেন বইমেলায়, তিনি শিক্ষক, তিনি আবার গেরুয়া দলের সঙ্গে যুক্ত। জানেন তো, শিক্ষকদেরও অনেক রকম রাজনৈতিক সংগঠন আছেন, যে থাকতেই পারে। তো তিনি বললেন যে স্যার, আপনি নেগেটিভ কথাবার্তা বলেন, ভালো তো কিছু হতে পারে। তো আমি তখন বললাম যে আচ্ছা, আপনার দল, আপনি তো বললেন এই যে শিক্ষক নিয়োগ নিয়ে এত কিছু হচ্ছে, বড় সড়ো দিদিমণি হলে তো একেবারে আগুন লাগিয়ে দিতেন। তো আপনাদের দল কেন রাজ্যে আন্দোলন টান্দোলন করে না বলুন দেখি? এত নাকি আপনারা শিক্ষক আছেন, ঐক্যবদ্ধভাবে একটু দিদিমণি যেমন করে টাইট দিয়েছিলেন বিধানসভায়, ভাঙচুর মনে আছে, ভাড়া কত কাণ্ড করেছিলেন, দ্য মাস লিডার। তো তেমন করে বিজেপির তো কোনো আন্দোলন দেখা যাচ্ছে না, শুধু ইউটিউবে আর টেলিভিশনে, ডিজিটাল মিডিয়ায় বিজ্ঞাপন। তখন বললেন না, আসলে জনতা নাকি নেই, সঙ্গে নেই। মানে তাই, তাহলে এত ভোটে আপনারা জিতলেন, এবার তাদের বলি যে এত ভোটে আপনারা এই যে কত পার্সেন্ট নাকি ভোট পেয়েছেন গতবারে, তো সেগুলো কারা ভোট দিয়েছে? তারা কি জনতার অংশ নয়? ভোটের ফারাক তো, ভোট পার্সেন্টেজের ফারাক তো খুব বেশি নয়। তাহলে তাদের নিয়ে কেন আপনারা আন্দোলনে নামছেন না? আসল ব্যাপারটা কি জানেন? সেট আপ বোঝেন তো? কেন্দ্রে উনি থাকবেন আর রাজ্যে উনি থাকবেন, বহু আগেই বলেছি আমি। এভাবেই কাজটা ভালো হবে। কেন হবে, কিভাবে হবে, বহুবার বলেছি। মানে সময় এখানে প্রসঙ্গ বদলে যাবে। যাই হোক, তাহলে ওটা গেল। এবার প্রশ্ন করুন যে আমি কেন নেতিবাচক বলছি, তাই তো যেটা বললাম। না, আমি নেতিবাচক বলি না, আমি মানসিক প্রস্তুতি দিই।
এবার যদি আপনি পজিটিভ দেখতে চান, হ্যাঁ, সবকিছুর মধ্যেই তো একটা পজিটিভ দিক আছে। এই যে করোনা থেকে আমরা শিখলাম পজিটিভ দিক, বহুবার বলেছে। ভ্যাকসিন থেকে যারা অন্ধবিশ্বাস করতেন একটা সময়, তারাও অনেকে আমাদের সঙ্গে আছেন, তারা এখন অ্যালোপ্যাথি ওষুধ দেখলেই দূরে পারান। এটা তো একটা পজিটিভ দিক, শেখা তো আছে, আমরা তো শিখছি, উই আর লার্নিং অল দ্য টাইম, শিখছে। তো এগুলো শেখার, এগুলো পজিটিভ দিক অবশ্যই। আর বাকি পজিটিভ খুঁজতে গেলে তো, বলতে গেলে যেটা বলতে হবে আর কি, সেটা হলো ধ্বংসস্তূপ, মধ্যবিত্তের ধ্বংসস্তূপ। সেটা কি বলবো না? ভাঙছে, চারদিকে ভাঙছে, ছাঁটাই, এআই এর গ্রাস, আরো বেশি মুনাফা, বিল গেটসের মতো মহামানব আমাদের দেশকে পকেটে পড়েছে, মানে সরি, মুখে পড়েছে, হাফ হাফ গিলেই ফেলেছে, বাকি হাফ কিছুটা বাকি আছে। আমরা আছি তো, তাই বললাম আর কি। তো এই অবস্থাতে কি বলবো, বানিয়ে বানিয়ে ইতিবাচক কথা বলবো, বানিয়ে বানিয়ে ওই অনেক স্পিরিচুয়াল চ্যানেল আছে, স্পিরিচুয়ালিজম বললে তো বলতেই হবে, টেক accept everything what you face calmly, say yes to everything, say yes to everything. ওশো বলেছিলেন, রজনীশ। এই অধম স্পিরিচুয়ালিজম নিয়ে কোনো চ্যানেল করে না, কিছু সেভাবে কিছু লেখে না, এসবই বলে। কিন্তু এই অধম কিন্তু স্পিরিচুয়ালিজম নিয়েও মানে পড়াশোনা মানে অধমেরও রয়েছে। ওই যে একটু সব জানতা গামছাওয়ালা না, ব্যাপারটা সেই রকমই রয়েছে। তো সেই ইয়েস টু এভরিথিং করুন, তাহলে আপনার মধ্যে কোনো রেজিস্ট্যান্স থাকবে না, আপনি সব মেনে নেবেন, শান্ত থাকবেন। ওটা স্পিরিচুয়ালিজমের একটা পার্ট মাত্র, পার্ট। তো সেটার মধ্যে যদি ঢুকে যেতে পারেন, তাহলে অন্ন, বস্ত্র, জীবিকা, জীবন, এগুলোর কোনো চিন্তাই থাকবে না। সে ইয়েস টু এভরিথিং। বেকারত্ব, ইয়েস। আনএমপ্লয়মেন্ট, ইয়েস। ফেলিওর, ইয়েস। ফ্রাস্ট্রেশন, ইয়েস। লে অফ, ইয়েস। সব কিছুকে ইয়েস বলে ফেলুন, মেনে নিন, আলিঙ্গন করুন, অ্যাকসেপ্ট করুন। এটাও একটা দর্শন, দৃষ্টিভঙ্গি। যদি বিশ্বাস করেন এভাবেও ভালো থাকা যায় অবশ্যই, যদি আপনি বাকিগুলোকে উড়িয়ে দিতে পারেন, সবকিছুকে, নেগেটিভ গুলোকে ইয়েস করে নিয়ে। কিন্তু সমস্যা হলো, যেহেতু আমি আর্থসামাজিক বিশ্লেষণ করে জীবন জীবিকার কথা চলেই আসি, আমি তো সদ্গুরুও নই, বদগুরুও নই। ওদেরকে দিয়ে আবার ভ্যাকসিনের প্রমোশনও করা হয়, বলবে দারুণ রকম মা কাকে বলে, মাতৃত্ব কাকে বলে, ম্যাটারনিটি কাকে বলে, সুন্দর ডেফিনেশন দিয়ে দেবে, সুন্দর তার চ্যানেল প্রমোট করা হয়, শিবরাত্রি হয়, সব বলবে। পাশে ভ্যাকসিনটাও কিন্তু বলবে ওটা নিতে হবে, ওটা না নিলে জঙ্গলে গিয়ে থাকুন, মানে কি ওটা নিতে হবে, মানে এইভাবে প্রমোট করে আপনাকে মগজ টগজ দিয়ে স্পিরিচুয়ালিজমের মধ্যে ঢুকিয়ে দিয়ে ভ্যাকসিনটা কিন্তু প্রমোট করতে হবে না। ওইখানে ঈশ্বর আপনাকে বাঁচাবে না, বাকি ক্ষেত্রে উনি সব সলিউশন আপনাকে করে দেবেন। শান্তি কি করে পাবেন, আর্ট অফ লিভিং বলে এক কোর্সও আছে, হাসি শঙ্করের। সবসময় হাসেন তো, ওই জন্য ভোলা ওকে বলেছিল হাসি শঙ্কর, তো আমি হাসি শঙ্কর বলি। আর্ট অফ লিভিং আছে, শান্তি পাবেন। পয়সা থাকতে হবে, গাড়ি নিয়ে যাবেন, যা ঝকঝকে ব্র্যান্ডেড গাড়ি নিয়ে যাবেন। ওসব কোর্স আবার সাধারণ লোকজনের জন্য নয়, জানেন তো, একটু পশ পিপলের জন্য যাবেন, গিয়ে একটু ধ্যান ট্যান করবেন, আর্ট অফ লিভিং করবেন, শান্তি পাবেন। তাই তো, তাহলে কেন আমাদের চ্যানেল, আমাদের চিন্তা সব পড়বেন বা জানবেন? কারা জানবেন? কিন্তু উপায় নেই, আমরা তো মানুষ, রক্ত মাংসের মানুষ, খেয়ে পড়ে বাঁচতে হবে। যাদের বাড়ি গাড়ি হয়ে গেছে তবু মনে অশান্তি, বিবাহ বিচ্ছিন্নতা, সেপারেশন, হ্যাঁ, এরকম একাকিত্ব। অনেক মানুষ আছে না, দেখবেন অনেক টাকা খরচ করেও কোথায় কি করবেন তাও জানেন না, মানসিক অশান্তি। টপ লেভেলে এরকম বহু নরনারী আছে, আমি ইউরোপে গিয়ে দেখেছি কি অপরিসীম তাদের একাকিত্ব।
তখন তারা শান্তি পাওয়ার জন্য আর্ট অফ লিভিং করেন। আর এইসব হাসি শঙ্কররা সেসব মানুষকে ধরেন, ক্যাপচার করেন এবং নিজেদের মুনাফাটাকে আরো বাড়ান। তো আমি তো সেই গোষ্ঠীর লোক নই। আমার কাজ হচ্ছে নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষকে সতর্ক করা। এই যে 32,000 নিয়ে বলেছিলাম, সেটা সতর্ক করেছিলাম, তো ওটা নিয়ে আমার ভিন্ন ভিডিও আছে, তাই তো। তো যাই হোক, যারা নেতিবাচক বলেন তাদের পক্ষে আমি একটা দারুণ ইতিবাচক বার্তা দিই। ধ্বংসের মধ্যেও তো ইতিবাচক ব্যাপার আছে। কিরকম? ধরুন আপনার বাড়িটা বোমা মেরে উড়িয়ে দেওয়া হলো, বা ভূমিকম্পে বিপর্যস্ত হয়ে পুরো দেওয়াল টেওয়াল, আপনার সুন্দর সংসার, শোকেস, আপনার বৃদ্ধ পিতামাতা বা সন্তান সন্ততি, টেডি বিয়ার, স্মার্টফোন, ল্যাপটপ, স্ত্রীর জন্য বিবাহ বার্ষিকীতে কেনা হীরের নেকলেস, সমস্ত সহ বাড়িটা ধসে পড়ল। আপনিও ধসে পড়লেন। পরিবারের সমাধি আর কি, ধ্বংসস্তূপ। শুধু আপনার বাড়ি নয়, আপনার পাড়ার সমস্ত বাড়ি। ভূমিকম্প রিক্টারে ধরুন 8.5, তাই তো। তাহলে কি হলো? কি বলবেন? এর মধ্যেও ইতিবাচক ব্যাপার আছে, আছে তো। কিন্তু আপাত দৃষ্টিতে আমরা যেটা দেখব সেটা কি বলবো না? ইতিবাচকটা কি? কেন ভুলে গেলেন? ধ্বংসস্তূপের ওপরেও ঘাস গজায়, সবুজ তৃণভূমি হয়, সবুজ ঘাস। ইতিবাচক। কবরের ওপরেও সবুজ ঘাস জন্মায়। এটা তো মহাকালের লীলা, তাই তো। কিন্তু যখন সেই ঘাসটা দেখতে পাবেন তখন তো বলবেনই, কিন্তু যখন বাড়িটা ভেঙে পড়ছে দেখতে পাচ্ছি আমি, দেওয়ালের আর্তনাদটা শুনতে পাবেন না, শোকেশের ঝনঝনটা শুনতে পাবেন না, আপনার শিশুর ওপরে আছড়ে পড়া ইটের টুকরোটা দেখতে পাবেন না, সেটাকে এড়িয়ে যাবেন? আমি দেখতে পাচ্ছি, এড়াতে পারছি না। তাই সবকিছুরই ভালো দিক আছে, এটা খুঁজতে গিয়ে ধ্বংসস্তূপের ওপরে কখন ঘাস গজাবে, দুব্ব ঘাস, সেটা ভেবে কি আমি এই যে যন্ত্রণার শিলালিপি, দিনলিপি, আগামীতে যার আর্তনাদ আরো তীব্র হবে, তীব্র থেকে তীব্রতর হবে, সেটাকে আমি অস্বীকার করতে পারি, ইগনোর করতে পারি, দেখেও না দেখার ভান করতে পারি? পারি না। তাই বলি, এআই এর ফলে, রোবোটিক্স এর ফলে, নিউ ওয়ার্ল্ড অর্ডার এর ফলে ভালো কি কি হতে পারে সেটা এখনো কিন্তু পরিষ্কার নয়। অবশ্যই নিউ রোলস উইল ইমার্জ, দেখবেন বিশেষজ্ঞরা বলছে। কি বলছেন তারা? Yes, of course, AI will replace the traditional roles, old roles, but at the same time, it will create new roles in job market. But we don't know what it is. We are not clear what it is. Time will teach us. Time will show us. Simple. একদম এটাই, এটা আমার পর্যবেক্ষণ বহু আগেই। তাই ভাঙার সময় দুব্ব ঘাসটা ঠিক কোথায় গজাবে? যেখানে কিচেন ছিল সেইখানটায় দুব্ব ঘাস গজাবে না, যেখানে মাস্টার বেডরুম ছিল আপনাদের সেইখানে ঠিক সেই জায়গার উপরে ঘাস গজাবে? এটা কি এখন বলা যাবে? যাবে না। ধ্বংস হচ্ছে, পড়ে থাকবে, সবকটা দেওয়াল পড়বে, এক এক করে পড়ছে, তারপরে কয়েক বছর যাওয়ার পরে বোঝা যাবে এই যে ঘাস গজাচ্ছে, এইখানে ঘাস গজালো। ব্যাপারটা সেই রকম। এআই পুরনো যে রোল যেগুলো, ভূমিকা, ডিগ্রি বেসড চাকরি, জব, কর্মসংস্থান, সেগুলোকে রিপ্লেস করবে, ধ্বংস করবে। এক কথায় রিপ্লেস বলবো না, রিপ্লেস মানে তো তাহলে তো নতুন ক্রিয়েশন এসে গেল, নতুন চাকরি হয়ে গেল।
এটাকে আমি রিপ্লেস বলবো না, এটাকে আমি বলবো এলিমিনেট করা। ধ্বংস হয়ে গেল। তারপরে কি আসবে সেটা তো এখন গঠন প্রক্রিয়া চলছে, গঠন প্রক্রিয়া চলছে, সেটা এখনই বলা যাচ্ছে না। তবে ওই যে হ্যাঁ, দুব্বো ঘাস তো গজাবেই, কিন্তু ধ্বংসলীলাটা কমপ্লিট হোক আগে, তারপর তো গজাবে। সেই প্রসেসটা চলছে এখন। আর এই জন্যই আবার দেখুন পরের খবরে আসছে, 32,000-এ আবার সুপ্রিম কোর্টে এসএলপি হয়েছে। হ্যাঁ, কোন 32,000? ওই যে ভোটের আগে আগে মানে বিএলও যে হচ্ছে, আপনারা জানেন, SIR প্রক্রিয়া, অনলাইনে ডিজিটাল আইডি প্রক্রিয়া, তার আগে ভাগেই হাইকোর্টের ওই যে সুপ্রিম কোর্ট হাইকোর্টে ফেলে দিয়েছিল, এরকম যত জানি একটা দীর্ঘ প্রক্রিয়া কবে থেকে চলছে বলুন দেখি। অভিজিৎ সেই কি ঢাকি সহ বিসর্জন, অভিজিৎ গাঙ্গুলি সারনেমটা, উনি তো আবার তখন ভগবান হয়ে উঠেছিলেন সেই সময়। উনি তো এখন ভগবান, এখন ভগবানের দলেই, মানে রাম ভগবানের দলেই আছেন, কতদিন থাকবেন জানি না। তো তো তিনি বললেন, তো তারপর থেকে শুরু হয়ে গেল, বল started to roll, and it's still rolling and rolling and rolling. But when will it stop rolling? When it will reach its destination. When? বললে আবার খারাপ লাগবে, ওই যে স্যার নেতিবাচক কথা বলেন। যতদিন না স্থায়ী শিক্ষক, ওদের টার্গেট আছে, আমি তখনই বলেছিলাম লকডাউনে অন্তত 1 লক্ষ, সেটা বেড়ে গেছে টার্গেট। শিক্ষকদের যে শিরদাঁড়া প্রতিবাদ ওরা দেখেছে, ওরা বুঝে গেছে যে কিচ্ছু ভয় নেই আর, এবার পুরোটাই আমরা করে ফেলতে পারবো, বেশি সময় লাগবে না, 2030 খুব বেশি হলে। সেটা আমি সতর্ক করেছিলাম। ইউ মাস্ট পুট আ ইউনাইটেড ফাইট, বারবার করে শিক্ষক সমাজকে বলেছিলাম, কিন্তু ওই যে বিশ্বাসই করে না, পাগল নাকি, এরকম হয়? তো যাই হোক, তো সেটাই হতে চলেছে। আর এই কারণে আমি তখনই বলেছিলাম যে ওটা কিন্তু বিএলওতে শিক্ষকদের লাগবে। আমি তথ্যও দিয়েছিলাম, এই নিয়ে আমার ভিডিও রয়েছে ইউটিউবে, 32,000 বহাল নেপথ্যে কি, যারা দেখেছেন তারা জানেন। তখনই বলেছিলাম এটা আসলে একটা কৌশল, কারণ বিএলও ডিউটিতে এবারে হাই স্কুলের শিক্ষকদেরও অনেক নিয়োগ করা হয়েছে, শিক্ষক শর্টেজ আছে বলে। কি হবে, নিয়োগ নেই না, তার উপরে ছাঁটাই, তাই ওদেরকে রাখা হলো আপাতত, তাই পাল্টা মামলা টামলা হলো না। তো যেই এসআইআর প্রক্রিয়া মিটে যাওয়ার মুখে, বা যতটুকু মিটেছে আর দরকার নেই ওদের, ডিজিটাল আইডি করে নিয়েছে, আমি বহু আগেই বলেছিলাম এসআইআর এর পরে আসলে কি হবে দেখতে থাকুন, মিলিয়ে নেবেন যা বলেছিলাম। তাহলে এখন কাজ মিটে গেছে, এইবার ভোটের আগে আগে আবার একটা এসএলপি হয়ে গেল। তাহলে একদিকে উচ্ছ্বাস আনন্দ, ওই যে কাউন্সেলিং হচ্ছে একাদশ দ্বাদশের, অপরদিকে 32,000-এর আবার দুশ্চিন্তার কপালের ভাঁজ, মানে কপালে দুশ্চিন্তার ভাঁজ। তাই তো আমি তখনই বলেছিলাম, এখনো শুনছেন অনেকেই যারা এই তালিকায় আছেন, বলেছিলাম যে নিশ্চিন্ত হয়েও না, এটা সাময়িক, এটা খেলা আরো বহু দূর আছে। তো এটা আবার উস্কে দেওয়া হলো। আচ্ছা, মামলাটা হলো, একদিন হলো না কেন, কি মুশকিল। একদিন যদি হতো তাহলে মন দিয়ে কাজ করতে পারতো শিক্ষকেরা, করতে পারতো না। এমনিতেই এত চাপ বিএলওর, এত কিছু, এত আপলোড, এই সেই, এই ফর্ম সেই ফর্ম, ওরে বাপ রে বাপ। কেউ কেউ আবার বলেই দিত, দূর আমরা তো বাতিলের দলে, আমরা কেন বিএলও ডিউটি করব, আমরা তো বাতিল, বিএলও ডিউটি কেন করব। এখন তো ডিউটি হয়ে গেছে, মোটামুটি হয়েই তো গেছে, না বাকি আছে কিছু। কাজের বেলায় কাজে, কাজ ফুরলে পাচি, এটা কি আমার আবিষ্কার? না। আপনার বাবার আবিষ্কার? না। পুরুষের আবিষ্কার, উপলব্ধির আবিষ্কার। তো সেটাই হচ্ছে। এবার দেখতে থাকুন এইটা কতদূর যায়। আমি বহু আগেই বলেছি যে
যারা এখনো এই তথাকথিত মামলা টামলায় জড়াননি, যেসব বছরের যেসব সালের শিক্ষক শিক্ষিকারা, তারাও কিন্তু ডেঞ্জার জোনের বাইরে নেই, তারাও কিন্তু বিপদে আছেন। কখন কিভাবে কোন কায়দায় কোন উকিলকে দিয়ে কোন বিচারককে দিয়ে কোন অ্যাঙ্গেলে আপনি বল হয়ে যাবেন আপনি জানেন না। তাই এই যে 32,000 মামলা, এটা আবার সুপ্রিম কোর্টে যদি যায়, এবং বিচারক স্বাভাবিকভাবে এখন এন্টারটেন করবেনই এসব, তারপরে যদি ওই যে আমাদের আছেন না, হ্যাঁ, লাল নাকি নেই শূন্য, না না না, লাল শূন্য নয়, লালের কাজ লাল করছে। দিদিমণি যেমন অ্যাডমিনিস্ট্রেশন সামলাচ্ছেন, জায়নিসদের হয়ে নীতি প্রণয়ন করছেন, ভাতা দিচ্ছেন, নিউ ওয়ার্ল্ড অর্ডার পলিসি এক্সিকিউট করছেন, তেমনি আদালতের কাজকর্মগুলো এইভাবে আইনসম্মতভাবে ছাঁটাইয়ের কাজকর্মগুলো কিন্তু লাল যিনি রয়েছেন, দালাল, তিনি করে যাচ্ছেন। তিনি একটা বড় মুখ এই ক্ষেত্রে। তো উনি তো আগে থেকেই বলে গিয়েছেন, দেখেছেন 2014 সালের ডেটটাই গন্ডগোলের, ওটা দুর্নীতির উপরে প্রতিষ্ঠিত। দেখবেন বঞ্চিত প্রার্থীরা সঙ্গে সঙ্গে সুর মেলাবেন, তাই তো, হ্যাঁ, যেহেতু তাদের টেটে হয়নি বা তাদের চাকরি হয়নি যেহেতু তারা খুশি হবে, এটা আমাদের নিয়ম। তো আমরা তো কারো ভালো সহ্য করতে পারি না, আমরা পরশ্রী কাতর আমরা, তাই সহজেই মামলা করে দেওয়া যায়, গালাগালি খেয়ে, কিন্তু এভাবে যে আমরা নিজেদেরই বিপদ ডেকে আনি, সেটা তো আমরা বুঝি না। এটা তো নতুন কথা নয়, জার্নালিস্টরা এটা জানে, তাই এই সাইকোলজিকে ওরা কাজে লাগায়, ইমপ্লিমেন্ট করে, এক্সিকিউট করে, এবং সফল হয়। তাহলে 2014 টেটটারই টানাটানি যদি করেন, তাহলে কি হবে? শুধু 32,000 নয়, ওই টেটের ওপর ভিত্তি করে আরো যত, ওই যে ট্রেন নন ট্রেন সব রকম 42,500, তারপরে আরো ওইখান থেকে নিয়োগ হয়েছে 2014 টেট থেকে, 50,000 তো ছাড়িয়ে গেছে যতদূর জানি। তো তারা সবাই বিপদে পড়ে যাবেন, কারণ টেটটাই তো গন্ডগোলের। আর টেট ছাড়া তো আপনি শিক্ষক হতে পারেন না, সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে বিগত সেপ্টেম্বরে, তাই তো। আপনি তো টেট ছাড়া শিক্ষক হতে পারেন না, এবং রিটায়ার হওয়ার মানে পদ ছেড়ে দেওয়ার জন্য হুঙ্কারও দেওয়া হচ্ছে সুপ্রিম কোর্ট থেকে। তো এই তো আজকে আবার জম্মু কাশ্মীর শিক্ষকদের জন্য টেট, ইন সার্ভিস শিক্ষকদের জন্য টেট ঘোষণা করলো যতদূর জানি। ভোটের পরে আমাদের রাজ্যেও হবে, চাপ নেবেন না, একটু ধৈর্য ধরুন, লাইনে থাকুন। বেসরকারিকরণ হলে পরিষেবা ভালো হয়, নিশ্চয়ই হয়। আপনারা আপনাদের সন্তান সন্ততিকেও এই কারণে বেশ ভালো পরিষেবা পাওয়ানোর জন্য বেসরকারি স্কুলে ভর্তি করেছেন, একটা সিংহভাগ। সব বলেছি বলে আমি অনেক শিক্ষকের কাছে অপ্রিয় হয়ে গেছি। তো এখনো সময় আছে, আগামীতে এই বড় বড় যেসব স্কুলে কোর্স মানে মাইনের মাসিক ফি না, বাচ্চাদের পিছনে প্রচুর টাকা যায় না, ওসব জায়গা থেকে বাচ্চাকে ছাড়িয়ে নিয়ে আসুন। কি ভয় দেখাচ্ছি না, মানসিক প্রস্তুতি দিচ্ছি, কেউ থাকবে না পাশে। এটা হচ্ছে একটা ভয়ঙ্কর বিনাশকাল, এটা যুদ্ধ, থার্ড ওয়ার্ল্ড ওয়ার। বোমা ছাড়া, ট্যাঙ্ক ছাড়া, সাঁজোয়া গাড়ি ছাড়া যুদ্ধ হয়, পলিসি দিয়ে হয়, সরকারকে হাইজ্যাক করে হয়। সম্পদ নষ্ট হবে না, সব সম্পদ ওরা দখল করবে, প্রাকৃতিক সম্পদ, পলিসি দিয়ে, জানেন তো, ফিয়াট কারেন্সি দিয়ে। খুব সহজ করে বলি, জানেন তো, বোমা আছে মূলত 3 রকমের। কি? অ্যাটম বোমা আপনারা জানেন, হিরোশিমা নাগাসাকি, ধ্বংসাত্মক বোমা, যেটা জনগণের উপরে প্রয়োগ করা হয়েছে। আর তারপরে আরো ধ্বংসাত্মক বোমা কি, হাইড্রোজেন বোমা, যেটা টেস্টিং হয়েছে কিন্তু জনগণের উপরে, পপুলেশনের উপরে প্রয়োগ এখনো করা হয়নি। কিন্তু আরো একটা বোমা আছে জানেন তো, নিউট্রন বোমা। সেটা কি রকম? সেটা খুব বড়, সুন্দর, ভারী, মিষ্টি বোমা। ওই বোমাটা যদি ব্যবহার করা যায়,
তাহলে সেই এলাকার বাড়ি ঘর কিচ্ছু ভাঙবে না, বিকিরণে কাজ করে ওটা। বাড়িঘর কিচ্ছু ভাঙবে না, শুধু জন্তু জানোয়ার মানুষ মরে যাবে। সম্পদ, সোনা দানা হিরে, সবকিছু অক্ষত থেকে যাবে। একটা শহর সব ঠিক আছে, ইনট্যাক্ট আছে, কিন্তু শুধু মানুষ নেই, মৃতদেহ পড়ে আছে। কনসেপ্টটা দারুণ না? হ্যাঁ, ভাবুন ওরা কতদূর ভাবতে পারে, যেরকম একটা বোমারও দরকার হতে পারে, তাই তো? তো এই নিউট্রন বোমা কি ব্যবহার হয়েছে? না না, ওটাও ব্যবহার হয়নি। তো কিন্তু এখন যেটা ব্যবহার হচ্ছে ওটাও নিউট্রন বোমা, পলিসি নিউট্রন বোমা, যেটা ভ্যাকসিন একদিকে, অপরদিকে ফাইন্যান্সিয়াল পলিসি, টোটাল কন্ট্রোল দিয়ে মানুষগুলোকে দাস বানিয়ে নেওয়া হবে, বেকার দাস, ভাতাভোগী করে দেওয়া হবে, প্রশ্নহীন ভাতাভোগী, আর তাদের সম্পদ ওরা হাতিয়ে নেবে এক এক করে, বিভিন্ন আইন করে। জন্তু জানোয়ার পোষ মানাতে পারবেন না, যে কুকুর চেটে দিলে নাকি ভয়ানক রোগ হচ্ছে, এভাবে মগজ ধোলাই চলবে একদিকে। পুকুরে স্নান করলে মগজ খেকো অ্যামিবা হবে, এগুলো মগজ ধোলাই। খেজুরের রস খেলে আপনার নিপা হবে। এই বিভিন্ন রকম ভাবে প্রথমে মগজ ধোলাই, প্যানিকবাজি করে, তারপরে আইন বানিয়ে, পলিসি বানিয়ে প্রাকৃতিক সম্পদ থেকে আপনাকে বিচ্ছিন্ন করবে। ফার্মিং উইদাউট ফার্মার্স, কৃষক ছাড়া কৃষি, এডুকেশন উইদাউট টিচার্স, শিক্ষক ছাড়া শিক্ষা। মূল্যবোধের দরকার নেই তো, যতটুকু ম্যান পাওয়ার চুক্তিভিত্তিক শিক্ষক দিয়ে চালাবে, আর এআই হয় না, ওদের দরকারই নেই আর পড়াশোনা, ক্লাসরুম কনসেপ্ট শেষ, দরকার নেই, বহু আগেই বলেছি। তারপরে পুরোটাই ওরা এইভাবে, বিল গেটস এখন সবচেয়ে বেশি কৃষি জমির মালিক, জানেন তো, লক্ষ লক্ষ হেক্টর। কেন? উনি কৃষি জমি মাইক্রোসফটের শেয়ার বেচে দিচ্ছেন, মাইক্রোসফটে আর উনি গুরুত্বই দেন না। এক সময় তো মাইক্রোসফট তার সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট ছিল, সেটা কি গুরুত্ব দেন? শেয়ার তো উনি বেচে দিচ্ছেন। তাহলে কি করছেন? কৃষি জমি এবং ভ্যাকসিন, মগজ ধোলাই। তাহলে কি হবে? এটা একটা পলিসি নিউট্রন বোমা, যেটা মানুষকে জীবন মৃত বানিয়ে দেবে। বেঁচে আছেন কিন্তু আসলে আপনি মরে গেছেন, আপনি দাস হয়ে গেছেন, আপনার নিজস্ব কিছু থাকবে না। ইউ উইল বি হ্যাপি, ইউ ওন নাথিং বাট ইউ উইল বি হ্যাপি। এখনো কিন্তু কিছুই দেখেননি, ভয় দেখাচ্ছে না। এই যেমন আপনার ব্যক্তিগত সম্পত্তি বলে ফান্ডামেন্টাল রাইট কিন্তু আর নেই, জানেন তো। 1978 সালে সম্ভবত সেটা চলে গেছে। অর্থাৎ আপনার বাড়ি, আপনার সম্পত্তি টেকনিক্যালি আপনার নেই, ফান্ডামেন্টাল রাইট নেই আপনার। যে কোনো সময় ওরাও সরকারকে কাজে লাগিয়ে যদি মনে করে যে আপনার এলাকা, আপনার জায়গাটা ওদের দরকার, ওরা মানে ওই বেসরকারি, এখন তো সরকার মানেই বেসরকারি, সরকারের তকমা লাগাবে, তকমা লাগিয়ে কি রাষ্ট্রের প্রয়োজনে জায়গাটা দরকার, কি হবে? এন্টারটেনমেন্ট পার্ক হবে। তো আপনি কি করবেন? আপনার জায়গা ছেড়ে দিতে হবে, ক্ষতিপূরণ দিলে ভালো, না হলে গেল। অর্থাৎ আপনার বাড়ি সম্পত্তি আপনার আর নেই, আইনগতভাবেই নেই, ফান্ডামেন্টাল রাইটেই নেই আপনার। এগুলো ওরা বানিয়ে রেখেছে আগে থেকে, তো সেগুলোই আস্তে আস্তে কার্যকর হবে। আর এইখান থেকেই ওরা বলতে পারে জোর গলায়, ইউ ওন নাথিং বাট ইউ উইল বি হ্যাপি। কি ওই যে ঘরে বসে আপনি ভাতা পাবেন, হ্যাপি, ওটা দিয়েই চালিয়ে নিতে পারবে না। রেশন টেশন তো আস্তে আস্তে সবাইকেই দেবে ওরা লাইনে দাঁড়িয়ে, কিন্তু ওই যে কৃতদাসের মতো মাথা নত করে থাকতে হবে, ভ্যাকসিন বুঝতে হবে, ওদের কথা শুনতে হবে। তো যাই হোক, সেদিকেই আমরা যাচ্ছি। এবার তাহলে 32,000-এর এই ব্যাপারটা গেল, এটা কি হতে পারে বলে দিলাম। ঐক্যবদ্ধ প্রতিবাদে থাকুন। আবার কেউ কেউ ভাবে, দেখবেন ইতিমধ্যে অনেকে কমেন্ট করছেন, ঠিক হচ্ছে, প্রাইমারিতেই সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। যিনি কমেন্ট করছেন, কেন করছেন বলুন দেখি, খোঁজ নিয়ে দেখুন। তিনি নিজেও একজন প্রার্থী, সরকারি চাকরির জন্য বসে আছেন। তো
তিনি কি ভাবছেন? তিনি ভাবছেন প্রাইমারির এই 32,000-এর প্যান্ডেলটা ক্যান্সেল হয়ে গেলে আবার সরকার নিয়োগ করবে, বা 32,000 বাদ দিয়ে গেলে, বা আরো ভালো হয় যদি সবাইকেই বাদ দিয়ে দেয়, তাহলে প্রচুর ভ্যাকেন্সি হবে, তিনি আবার সেইখানে ঢুকে পড়তে পারবেন। এরকম ভাবে যারা বঞ্চিত মনে করছেন বা যারা পাননি, অসফল হয়েছেন, তাদের এইভাবে ভাবানো হচ্ছে। এবং তারা ভাবছেন, তারা এটা কল্পনা করতেই পাচ্ছেন না যে আসলে এটা কিন্তু বাঁদরের পিঠে ভাগ, তাই তো? লেলিয়ে দেওয়া হচ্ছে একে অপরকে, লেলিয়ে দেওয়া হচ্ছে। তো আলটিমেটলি কি হবে? ছাঁটাই করার পর নিয়োগ হবে না, ভ্যাকেন্সি এলিমিনেট হবে, অ্যাবলিশ হবে। এর মধ্যেই আমাদের রাজ্য সরকারের 6 লক্ষ চাকরি চলে গেছে, ভ্যাকেন্সি পড়ে আছে, মানে নিয়োগ হবে না, ভ্যাকেন্সি শেষ করে দেওয়া হয়েছে। রেলে দেখবেন কত লক্ষ ভ্যাকেন্সি পড়ে আছে, মানে আগেকার যে পোস্ট ছিল সব অ্যাবলিশ করা হয়েছে। তাহলে এই রকম স্বপ্ন যারা দেখছেন যে এদের ছাঁটাই হয়ে গেলে আমাদের নিয়োগ হবে, এটা মূর্খের স্বর্গে বাস করছেন। দে আর সিম্পলি লিভিং ইন ফুলস প্যারাডাইস। কিন্তু তারা বোঝেন না, অচেতন, তাই খেলতে সুবিধা হয়, ব্যাটে বলে খেলাধুলা। আর বাউন্ডারি লাইনের বাইরে কে কখন ছিটকে পড়ছেন বা পড়বেন বুঝতেই পাচ্ছেন না। তাই এবার 32,000, এবার দেখবেন আস্তে আস্তে খেলাটা কি হবে, চলতে থাকবে চলতে থাকবে। এবং আলটিমেটলি আমি তো বহু আগেই বলেছি, শহরের যেগুলো বড় বড় বিল্ডিং এর স্কুল, যেখানে এখনো ছাত্রছাত্রী আছে বা অল্প আছে, যাই না কেন, সেগুলোকে সরাসরি বেসরকারি হাতে দিয়ে দেওয়া হবে। জমির একটা দাম আছে না, শহরে একটা প্রাইম প্রপার্টি মশাই, নেওয়ার জন্য অনেকে বসে আছে। ইতিমধ্যেই মোদী সরকার জানিয়ে দিয়েছে 200খানা রেল স্টেশন প্রাইভেটের হাতে দিয়ে দিচ্ছে। এবং এবং সব মিলিয়ে বহু সরকারি সম্পত্তি, আমি সেটা নিয়ে ফেসবুকেই লিখেছি, এই চ্যানেলেই লিখেছি সংক্ষেপে, বহু আগেই এগুলো বলেছি বেসরকারিকরণ। সেক্ষেত্রে প্রায় 17 লক্ষ কোটি টাকা মোদী সাহেব পাবেন বেচে দিয়ে, মানে দেশের সম্পত্তি প্রাইভেট মালিকের হাতে। এই প্রাইভেট মালিকদের পেছনে কিন্তু আসলে জায়োনিস্ট, বড় বড় সব ব্ল্যাক রক্স থেকে শুরু করে বিল গেটস, এরাই কিন্তু আছে। দেখে মনে হবে ভারতীয়রাই করছেন, কিন্তু আসলে চালাচ্ছে ওরাই। তাহলে ওই টাকা দিয়ে কি হবে? নেতাদের পকেটে যাবে, সিংহভাগই অ্যাকাউন্ট ভরে উঠবে, আর ছিটে ফোটা জনতাকে ভাতা হিসেবে দেওয়া হবে। ভাতা ভাতা 1500টা শুরু হয়েছে, তো বিভিন্ন রাজ্যে দেখবেন এরকম ভাতা শুরু হয়েছে বিভিন্ন নামে। মাননীয় কি গালিগালাজ করে লাভ নেই, ওসব লাডলি যোজনা অমুক যোজনা অনেক জায়গাতেই আছে। 1,500টা 2,000 হবে, লক্ষ্মীর ভান্ডার বাড়লো না, এরকম আর কি, ওই করে চলতে থাকবে এবং টোটাল কন্ট্রোল হতে থাকবে। কেন এটা বললাম? কিসের প্রমাণ? বহু প্রমাণ আছে, ইতিমধ্যেই দেখেছেন। অর্থনীতি, এই যে ধরুন 32,000-এর নিয়ে টানাটানি করছে, এদেরকে বাদ দিলে সরকারের কত টাকা মাইনে বেঁচে যাবে? এখন প্রশ্ন করতে পারেন যে সরকারের মাইনে কেন সরকার বাঁচাবে? আরে বাবা, এটা তো সরকার আর নেই, এটা তো প্রাইভেট পার্টির হাতে যাবে। সরকারি স্কুলগুলোকে টিকে থাকলে প্রাইভেটের ব্যবসা চলবে? এই বালুঘাট হাই স্কুলে এটা করা হলো কেন? ওটা এলাকার একটা প্রতিষ্ঠিত স্কুল ছিল, এখন আর নেই। ওই স্কুলে আমার বাবা পড়েছেন, আমি পড়েছি, আমার ভাই পড়েছে, বলেছে আগের ভিডিওতে, অনেক নস্টালজিয়া আছে সেখানে। তো এরকম স্কুলগুলোকে ওই ভেতর থেকেই এক ধরনের মৌলকে কাজে লাগিয়ে তুলে দেওয়া, বিভিন্নভাবে তুলে দেওয়া হবে, সব প্রাইভেট পার্টির হাতে যাবে। সেখানে তারা হয় গোডাউন বানাবেন, নয় স্কুল বানাবেন, যেটা করবেন। ইংলিশ মিডিয়াম স্কুল হবে, এখন ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম বেকার দেখেছেন, অটো চালক দেখছেন। আগামী কয়েক বছর পরে, বেশি দিন না, বছর 10 এখনো দেখতে পাবেন একটু একটু করে, আরো 10 বছর পরে আর ভালো করে দেখবেন, ইংলিশ মিডিয়ামে পড়া ঝালমুড়ি বিক্রেতা। মন্দ কি? আমি তো এখানে দেখতে পাই বেশ কিছু ছেলে পেলে, আমারই পরিচিত তথাকথিত কিছু রয়েছেন।
তাদের বাবা মা বেশ পয়সাওয়ালা, কিন্তু ছেলেকে পড়িয়েছেন ইংলিশ মিডিয়ামে, কি একটা আছে এদিকে একটা ডানকুনি স্কুল, কি করনেশন না কি একটা বড় সড়ো নাম, আর কি মনে পড়ছে না, মেথোডিস্ট এরকম স্কুল টুল আছে, সেখানে পড়েছে, পড়ে এখন বসে থাকে। আর কি করবে, রাস্তার ধারে বসে থাকে, চায়ের দোকানে দাঁড়িয়ে থাকে, কি করবেন আপনি? এটাই তো বাস্তবতা। এটা সংখ্যাটা আগামীতে বাড়বে। তাই ওসব স্কুল থেকে ছাড়িয়ে টাড়িয়ে এনে একটুখানি স্কিল শেখান, স্কিল, তবেই টিকতে পারবে। তাহলে ওটা গেল। এবারে দেখুন, এই যে অর্থনীতিটা যদি আপনি বোঝেন, আচ্ছা বলুন, এই যে নিয়োগ হচ্ছে বলছেন, মাইনে দিতে হবে তো সরকারের, তাহলে ভাতা খাতে এত টাকা চলে যাচ্ছে, ওদিকটা আবার সামলাবে সরকার, কোন দিক সামলাবে? আপনাদের কি মনে হয় কতিপয় মানুষকে 40,000, 50,000 বা 60,000 টাকা বেতন দেওয়া ভালো, না সেটাকে 1,500 করে করে ভাগ করে অনেককে দেওয়া ভালো? তার কোনটাতে ভোট ভালো হয়, কিসে ভোট আসে? প্রশ্ন করুন, পেয়ে যাবেন উত্তর, তাই তো? তো এবার তাহলে এই যে শুধু শিক্ষক নিয়োগের ইচ্ছে থাকে সরকারের, তাহলে যোগ্যদেরই রেখে দিতে পারতো, সেটা না রেখে আবার পরীক্ষা নেওয়া হলো। এবং পরীক্ষার যে নিয়োগ হচ্ছে, যে মানে কাউন্সেলিং, সেখানে আবার সংরক্ষণ নীতি না মেনে করা হচ্ছে, যাতে করে কেস করার সুযোগ তৈরি হয়। ক্লিয়ার? তার মানে কি ছাঁটাইয়ের ব্যাপারটা পরিষ্কার রয়েছে আগামীতে। তাহলে আপাতত ঝুলিয়ে রাখা, বিক্ষোভ সামলে দেওয়া। কারণ কি, সরকার অর্থ খরচ করবে না, এটা পলিসি। সরকারি খাতে অর্থ ছাঁটাই করা হচ্ছে, কাটেল করা হচ্ছে, শুধুমাত্র স্কুল ক্ষেত্রে নয়, সরকারি সমস্ত দপ্তরেই এটা করা হচ্ছে। প্রমাণ কিছুদিন আগে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের একটি পোস্ট দিয়েছিলাম, সেখানে যারা স্কলার মানে পিএইচডি করছেন, তাদের জানেন তো একটা করে ভাতা দেওয়া হয় সরকার থেকে। ভাতা বলে না, স্টাইফেন বলা হয়, স্টাইফেন। তারা যে রিসার্চ করছেন, তাদের বইপত্র, আনুষঙ্গিক প্যারাফার্নেলিয়া যাই হোক, সেগুলো যাতে করে তারা চালিয়ে যেতে পারেন। তারা তো সমৃদ্ধ করছেন না দেশকে, জাতিকে রিসার্চের মাধ্যমে। এই কারণেই তো জুনিয়র রিসার্চ ফেলো, সিনিয়র রিসার্চ ফেলো, এইসব শব্দ, টার্মিনোলজি তৈরি করা হয়েছিল গর্ব বলে, রিসার্চ করে। ভারত তো অনেক পিএইচডি উৎপন্ন করে এসেছে এতদিন পর্যন্ত, তাই না? সেগুলো কি আর মূল্য আছে? নেই তো। পিএইচডির চাইতে এআই এখন অনেক বেশি ওদের কার্যকরী, কাজে লাগছে, তাই তো? কি দরকার আপনি পিএইচডি করবেন? পিএইচডি ওদের লাগবে না। ওদের এই পলিসি, বিশেষ করে কনভেনশনাল যেসব সাবজেক্ট আছে চলছে যেগুলো পিএইচডি, সেগুলো লাগবেই না। পরে কি সাবজেক্ট টাবজেক্ট ওরা ইন্ট্রোডিউস করবে, ওই যে বললাম সবুজ দুব্য ঘাস কবে গজাবে, তখন দেখা যাবে। কিন্তু এখন তো এগুলো লাগছে না, তাই স্টাইফেন বন্ধ করে দেওয়া হয়েছিল। তো একজন এরকম লেখালেখি করেন, তিনি দুঃখ করে বলছিলেন যে ওটা দিয়ে তো অনেকের সংসারও চলে, স্বাভাবিক, 30,000 টাকার উপরে, 35-36,000 টাকা এরকম আর কি, যাই হোক। তো সংসার চলে, এমন ওই অর্থ দিয়ে তো সংসারকেও ব্যাকআপ দেওয়া যেত এতদিন, সেটা বন্ধ হয়ে গেছিল। এবার ওটা তো গেল স্টাইফেন মানে পড়ুয়াদের ক্ষেত্রে। এবার কি হলো, খবরটা দিয়ে দিই, আমি ফেসবুকেও দিয়েছি। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে কর্মীদের বেতন দিতে অপারগ রাজ্য, খবরটা বহু পত্রিকায় বেরিয়েছে, বিশ্ববিদ্যালয়ের। সেখানে কি দেখা যাচ্ছে, যে একটু পড়ি, উচ্চশিক্ষা দপ্তরের পাঠানো চিঠি থেকে জানা গেছে, নিয়মিত শিক্ষকদের বেতন অনুদান বাবদ 3,48,14,783 টাকা বরাদ্দ করা হয়েছে। কিন্তু বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শঙ্কর কুমার নাথ সহ শিক্ষাকর্মীদের জন্য 6,55,68,247 টাকা মঞ্জুর করা হয়নি। ভাবুন, মঞ্জুর করা হয়েছে 3 কোটি ধরে রাখুন, আর না মঞ্জুর মানে মঞ্জুর করা হয়নি
প্রায় 6.5 কোটি। তাহলে 3.5 কোটি মঞ্জুর হয়েছে, 6.5 কোটি মঞ্জুর হয়নি। পাল্লাটা কোন দিকে বাড়ে? এবং না মঞ্জুর হওয়া মানে টাকা ঢোকেনি যাদের, তাদের মধ্যে কারা রয়েছেন? উপাচার্য স্বয়ং রয়েছেন। তিনি নিজে পরে বলেছেন, পুরোটা পড়লাম না, আমি কি করতে পারি বলুন, আমি জানাবো কর্মচারীদের, আমিও তো পাবো না। ওনার না পেলেও চলে যাবে, অসুবিধে নেই। যা মানে রয়েছেন, এত বয়স, উপাচার্য তো আর কম বয়সী তরুণ তরুণ হয় না, মানে বেশ বয়স টয়স হয়ে ভালো কামিয়ে টামিয়ে নেওয়ার পরে তারপরে উপাচার্য হন, তো ওনার তো চিন্তা নেই। কিন্তু শিক্ষাকর্মীদের এর মধ্যে আবার ঢুকেছেন, তো শিক্ষাকর্মীদেরও বেতন মঞ্জুর হয়। দেখতে পাচ্ছেন তো খেলাটা, ক্লার্ক, আমি আগেই বলেছি। আপনারা দেখলেন তো, এখানেও খেয়াল করে দেখুন, ক্লার্ক মানে শিক্ষাকর্মী যাদের বলা হয়, তাদের প্রথমে পুরোটাই আউট করে দেওয়া হয়েছিল, তাই না? তারপরে তো আবার অন্তত শিক্ষকদের যোগ্য বলে একটা ভাগ করে রাখা হয়েছিল, যে অগাস্ট অব্দি রাখা হয়েছে, কিন্তু অশিক্ষকদের ক্ষেত্রে সেটাও করা হয়নি, পুরোটাই নাকি অযোগ্য। তারপরে অবশ্য পরীক্ষার জন্য আবার নাকি ভাগ করা হয়েছে, যোগ্য শিক্ষাকর্মী, অযোগ্য, কারা পরীক্ষায় বসতে পারবেন, এরকম কত কাণ্ড। 21 আইন কবিতাটা সুকুমার রায় মনে হয় এই নিউ ওয়ার্ল্ড অর্ডারের উপর কথা ভেবেই লিখেছিলেন বলে আমার মনে হয়, জানেন তো। তো যাই হোক, তো তখনই তিনি বুঝতে পেরেছিলেন, উপলব্ধি করেছিলেন। এমন নয় যে তখনকার আইনগুলো ঠিকঠাক ছিল, ব্রিটিশরা তখন তো ছিলই, তো সেটা আরো এখন অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে গেছে। ব্রিটিশরা তো জায়নিস্টই, তাদেরই তো প্রতিনিধি, তারাই এখনো দেশ চালাচ্ছে, তাই তো। খুব ইন্টারেস্টিং জায়গা। তাহলে এবার কি দাঁড়াবে? বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, নিয়মিত শিক্ষকদের বেতন যেহেতু এখন বললাম না ভাগ করে করবে, ওরা একসাথে করবে না, কেন বলুন তো? ডিভাইড অ্যান্ড রুল। তাহলে এবার শিক্ষকরা ভাববেন, আমাদের তো কিছু নেই, আমরা কেন যাব, ওদের বন্ধ হচ্ছে। বলা হচ্ছে যে তহবিল থেকে চালানো, কিন্তু সেখানে কি বলা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের তহবিলে যতটুকু টাকা পড়ে আছে তা দিয়ে আংশিক সময়ের যারা শিক্ষক বা রয়েছেন কর্মচারী, তাদেরকেই বেতন দেওয়া যেতে পারে। কিন্তু এই যে বিপুল, যেটা 6.55 কোটি এরকম, সেটা কোথায় আছে? সেটা তো নেই। তার মানে কি বেতন বন্ধ আগামীতে। কোন মাস থেকে হবে সেটা তারাই জানেন। আপাতত নাকি তারা বলছেন যে মার্চ মাসে বেতন পাবেন, ফেব্রুয়ারিটা মনে হচ্ছে, কিন্তু এপ্রিল থেকে কি হবে সেটা বলা যাচ্ছে না, যতটা আমার মনে হলো। যাই হোক, আপাতত ডামাডোল অবস্থা। তাহলে কেন এটা? ওই যে শিক্ষকেরা ভাববেন, নিয়মিত শিক্ষকেরা ভাববেন, নিয়মিত কর্মী যারা, মানে শিক্ষকদের তো হয়েছে বেতন, তাদেরটা পাঠানো হয়েছে 3.48 কোটি নাকি যা, তারা ভাববেন আমরা তো ভালোই যাচ্ছি, আমাদের কেন দরকার। তারপরে এদেরকে মোটামুটি বাগে আনার পরে, পুলিশ তো এত নেইও না, পুলিশও গাদাগুচ্ছের পুলিশ লাগালেও তো অনেক টাকা যাবে। সবই তো বেসরকার, আসলে বেসরকারি ব্যাপারটা চলছে কর্তৃত্বে। তাহলে ওরা কি করবে? ঐক্যবদ্ধ প্রতিবাদ হলে ঝামেলা। এই জন্য দেখুন, একটা অংশকে, খেলাগুলো দেখুন, একটা অংশকে কিন্তু ওরা বেতন দিল না, অপারগ বলে দিয়েছে, হাত তুলে নিয়েছে। তাহলে কি সবাই মিলে সংঘবদ্ধ লড়াই হবে? একদমই হবে না। যারা 3 কোটি ওই পেয়েছে তারা ভাববে কি দরকার বাবা, আমরা যদি আবার আন্দোলনে যোগ দিই তাহলে তো আমাদেরটাও বন্ধ করে দেবে। ওই যে মধ্যবিত্ত মানে ভয়, ভয়ে, ভদ্দন্যক মানে ভয়। এই শিক্ষা আমাদের ভদ্দন্যক বানিয়েছে, আমাদের ভীতু বানিয়েছে। তো তার ফলে খেলা শুরু হয়ে গেল। তো আপনারা ভাবছেন আমার বর্ধমান বিশ্ববিদ্যালয়, আমাদের কি? বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ভাবছেন আমাদের কি? ওটা বর্ধমান বিশ্ববিদ্যালয়, আমাদের ঠিক আছে, তাই তো। ব্যাপারটা তো ওই রকমই। যথাসময়ে আবার বিদ্যাসাগরেরও সবাই লাইনে আছে। মধ্যবিত্তের বিনাশ কেন? সরকারি চাকরি, এই যে বেসরকারিতে ছাঁটাই হচ্ছে, টাটা, ইনফোসিস, এই চাকরিগুলো, এই জব প্রোফাইলগুলো কাদের দেখুন তো হিসেব করে, সবই মধ্যবিত্তের। টাটা, বিড়লা, আদানি, আম্বানির ছেলে সব চাকরি করে? করে না। তাই এবার বিশ্ববিদ্যালয়কে নিয়ে টানাটানি পড়ে গেল। সব জায়গায় তো আর প্যানেল দুর্নীতি এইভাবে করা যায় না।
ছকটা ভিন্ন রকম হয়। সেক্ষেত্রে সরাসরি বলেই দেওয়া হচ্ছে যে আমরা অপারগ, কি করবেন করে নিন। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল যে রাজ্য সরকার যদি বিশ্ববিদ্যালয়কেই বলে দেয় যে তাদের যে বরাদ্দ মাইনে, শিক্ষাকর্মী, তারা তো নিয়মিত শিক্ষাকর্মী, স্থায়ী শিক্ষাকর্মী, তাদেরকেও যদি বলে দেয় যে আমরা অপারগ, মাইনে দিতে অপারগ, তাহলে তাদের টাকা নেই, অর্থ নেই, পরিষ্কার। তাহলে কি করে তারা আবার এই 12,444 জন মানে 11-12 একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগ করে মাইনে দেবেন কি করে? এটাই তো দিতে পারছেন না। দিস ইজ ইকোনমিক্স, সিম্পল ইকোনমিক্স। এটাই দিতে পারছেন না, তো তারা কি করে আবার নতুন নিয়োগ করে মাইনে দেবেন? আবার নবম দশমকে নিয়োগ করবেন, আবার একাদশ দ্বাদশকে নিয়োগ করে আবার আগের মতো পার্মানেন্ট ভ্যাকান্সিতে মাইনে দেবেন। হ্যাঁ, বেসরকারি মাইনে দিলে তো 5,000, 10,000, 7,000 ভাতার মতো দিলে হতেই পারে, সেটা আলাদা কথা। এখন এই যে নিয়োগটা, সেটা বেসরকারি কায়দায় হচ্ছে হলে আলাদা কথা, প্রাইভেটের মতো। প্রাইভেটের নিয়োগ হলে তো ওরা তো আর সংরক্ষণ নীতি মেনে নিয়োগ করে না, করে না। তো সেটা হলে তো বেশ ভালোই, তাহলে তো সমস্যা নেই। দেখা গেল শিক্ষকদের নিয়োগ করে একটা কনসিলিডেটেড হয়তো 1,000-7-8 টাকা বললো, ঠিক আছে আমরা 1,008 করে দিচ্ছি। তারপরে স্কুল তো মার্জার হয়ে যাবে, গ্রামে গঞ্জে স্কুলগুলো সব ক্লাস্টার হয়ে যাবে, এত স্কুল ওদের লাগবে না, অনেক জায়গায় ছাত্র কমে গেছে। এগুলো তো বলাই আছে, এগুলো আমি জাতীয় শিক্ষানীতিতে বিস্তারিত এই এগুলো ঘটতে চলেছে, ঘটতে পারে, আমি আগামী জানিয়েছি। তাহলে গ্রামে গঞ্জে স্কুলগুলো এরকম ভাবে মার্জার করে দেবে, ক্লাস্টার করে দেবে, আর স্কুল লাগবেই, সরকারি স্কুল গ্রামে গঞ্জে কিছু, সেখানে তো সরকার মানে ওই যে ভ্যাকসিন দিতে হবে, মগজ ধোলাই করতে হবে, লাগবেই। তাহলে যেখানে লাভজনক হবে সেসব জায়গাগুলো সরাসরি বেসরকারিকে তুলে দেবে, আর যেখানে মনে হবে পিপিপি মডেলে করবে, পিপিপি মডেলটাই চলবে, একদম ডাইরেক্ট সরকারি বলে আর কিছু থাকবে না, অন্তত লোক দেখানো সরকারি পিপিপি মডেল, তো সেগুলো থাকবে। কিন্তু শহরাঞ্চলের স্কুল যেগুলো প্রাইম জায়গা, প্রপার্টি, সেগুলো সরাসরি বেসরকারি হাতে। এই যে ধরুন স্টেশনগুলো, যেগুলো গুরুত্বপূর্ণ স্টেশন, 200টি স্টেশন মোদী সরকার তো তুলিয়ে দিল। তো তাই এসব স্টেশনের ধারে পাশে যদি আপনারা থাকেন মানে তালিকা দেখে নেবেন, তাহলে একটু চিন্তা ভাবনা করবেন। আর এসব স্টেশনে যদি, কারণ এক্সপ্যানশন হবে, তো স্টেশনের জায়গাগুলো পুরোটাই বেসরকারি হাতে চলে গেলে তারা সেখানকার হকার, সবকিছু দোকানদার সবাইকে উচ্ছেদ করবে, উচ্ছেদ করে তারা তাদের পছন্দের লোক সেখানে রাখবে। এবং আপনার বাড়ি যদি সে স্টেশনের সংলগ্ন জায়গায় হয়, বা তারা যদি আপনার স্টেশনটা এক্সপ্যান্ড করবে, সরকার তো নিজেরাই করে, সরকার তো আছেই সঙ্গে ওদের, সেই ক্ষেত্রে প্রাইভেটের মানে যেটা মালিক যখন সরাসরি মালিক হয়ে যায়, মানে একটা সরাসরি মালিক হয়ে যাচ্ছে, তখন লোভটা আরো বেড়ে যায়, জানেন। তখন তারা আরো বেশি আগ্রাসী হয়ে যায়, আরো দখল করতে চায়। তো সেই ক্ষেত্রে ওই আশপাশে বা ওই এলাকায় যারা থাকবেন, আছেন, তারা এবার বুঝতে পারবেন বেসরকারি হলে পরিষেবা কতটা ভালো হয়। এটা হওয়ার কথা ছিল, উচিত ছিল বলে আমার মনে হয়। কারণ যারা এতদিন বেসরকারিতে ভালো পরিষেবা ভালো বলে তারা সন্তান সন্ততিকে বেসরকারিতে পড়াচ্ছেন, তারা অন্তত বুঝুন যে বেসরকারি চাকরি করলে কেমন লাগে। মানে তাদের চাকরিগুলো সরকারি থেকে বেসরকারি হয়ে গেলে 50,000 টাকার মাইনে 10,000 টাকায় নেমে গেলে, বা পুরোটাই চলে গেলে কেমন বোধ হয়, সেটা কি দরকার নেই বোঝা? কারণ অনেক মানুষ তো নিজে থেকে উপলব্ধি করেন না, তাদেরকে উপলব্ধি করানোর জন্য মহাকালের চাবুক লাগে। তাই এই প্রক্রিয়াটাকে আমি সমর্থনও করি না, অসমর্থন করি না, অনিবার্য বলি। তো অনেক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখলে সমর্থন করতে হয় আমাকে, কারণ এটা একটা অনিবার্য প্রক্রিয়া। এবং এই প্রক্রিয়াটা, if it doesn't run its full course, it's not possible to gain the outcome. এটা রান ফুল কোর্স অব্দি চলা ভালো, মানে ফুল কোর্স চেপে দেওয়া উচিত না, মাঝখানে চেপে দেওয়া যাবে না, সেই জায়গাতে নেই।
তাতে করে সমাজ আরো অসুস্থ হয়ে পড়বে। এটাকে রিভার্স করা যাবে না। যেমন এটা শরীরে আপনার ইনফেকশন হয়েছে বা কিছু হয়েছে, দেখবেন হোলিস্টিক কিওর বা হোমিওপ্যাথি যদি আপনি যান, সেটা কিন্তু আপনি যখন ইনিশিয়াল সেটা আপনাকে যখন ট্রিটমেন্ট করা হচ্ছে, সেখানে ডাক্তার বলিয়ে দেয় এটা কিন্তু বাড়তে পারে, একটু বাড়বে, ভয় পাবেন না। তারপরে কি হবে, ওটা স্প্রেড করলো, বাড়লো, তারপরে শরীর কন্ট্রোল করে নিল, চেপে দিল না, সাপ্রেস করলো না। হোলিস্টিক কেয়ার কখনো সাপ্রেস করে না, এক্সপ্রেস করে। তো এখন যদি এই প্রসেসটাকে আমি সাপ্রেস করার কথা বলি যে না আর দরকার নেই, আমি বলবো না। এটা এটা সাপ্রেস করা হয়ে যাবে। এটা তো প্রসেস, এটা দরকার আছে এই অ্যাঙ্গেলে। তবেই তো মানুষ উপলব্ধি করবে, সমাজ উপলব্ধি করবে, এবং আমরা একটা ডেস্টিনেশনের দিকে যেতে পারবো। তাই আমি সতর্ক করে দিই। আর আমরা সবচেয়ে বড় কথা, আমি মানে আমরা চাইলেও এটাকে রিভার্স করতে পারবো না, এবং রিভার্স করা উচিত নয়। সতর্ক করতে গেলে একটুখানি দেওয়াল ভাঙার আর্তনাদ, শোকেস পড়ে যাওয়ার ঝনঝন, এগুলো তো শুনতেই হবে। আমি সেগুলোই আপনাদের বলি, সতর্ক থাকুন, ভয় পাবেন না, ভয় পাবেন না। আমরা সবাই এর মধ্যে আছি। কমিউনিটি করে তুলুন, অন্তত স্বাস্থ্যকে ভালো রাখুন। আগামীতে কিন্তু এই ভয় দেখিয়ে অনেকে করোনার ভয়, ভ্যাকসিন না নিলে চাকরি চলে যাবে, এরকমও বলা হয়েছিল। তো তারা করোনার ভ্যাকসিন নিয়েছেন, চাকরিও বাঁচাতে পারেননি, আগামীতেও পারবেন না। আবার টেট তো দিতেই হবে ইন সার্ভিসদের জন্য, কিচ্ছু করবে না ওগুলো, আই ওয়াশ। ওরা প্ল্যানফুলি করেছে, বহু আগেই বলেছি। তাহলে যাদের পক্ষে সম্ভব, যাদের আর্থিক জায়গাটা কম রয়েছে এখনো পর্যন্ত, তারা নামি দামি স্কুলে সন্তান থেকে ছাড়িয়ে নিয়ে আসুন সন্তান। তার মানে বলছি না যে ওসব জায়গায় পড়ালে মানে উপায় নেই বলে পড়াতে বারণ করছি, তা না, লাভও নেই, পয়সার নষ্ট, মগজ ধোলাই। ওই ইংরেজিটা বাড়িতে শেখাতে পারবেন আপনারা নিজেরাই, বা কোনো টিউটর রেখে নিজেরাই শেখাতে পারবেন। ইংরেজি শেখানোর জন্য ইংলিশ মিডিয়াম স্কুলে দেওয়ার কোনো দরকার নেই। আই ডোন্ট ফিল ইট নেসেসারি টু ডু দ্যাট। ইংরেজি মিডিয়ামে না পড়েও যথেষ্ট ভালো ইংরেজি শেখা যায়, এবং আমাদের দেশে যারা মহাপুরুষ ছিল, যাদের আমরা শ্রদ্ধা করি, তারা কেউ ইংলিশ মিডিয়ামে পড়েননি, তাই তো তারা বইপত্র লিখেছেন, বক্তব্য রেখেছেন, তাদের ভিডিও আমরা শুনি, এখনো পাওয়া যায় বিবেকানন্দের, তাই তো অনেক কিছুই তো পাওয়া যায়। বিবেকানন্দ কোন ব্র্যান্ডের ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েছিলেন? এই যে আপনাদের এই অধম যে সামনে বসে আছে, সে এমন স্কুলে পড়েছে সেখানে কোন রকম বিদ্যুতের গল্প ছিল না, হুম, ইলেকট্রিসিটির গল্প ছিল না। প্রত্যন্ত গ্রামের একটি স্কুল, ইংলিশ মিডিয়ামে দূরের কথা। তারপরে তো সোনারপুরি বিদ্যাপীঠ, মাটিপাড়া বিদ্যানিকেতন বলে একটা স্কুল আছে, দেখবেন বৈকুণ্ঠপুর থেকে যেতে হয়, রাজপুরের মধ্যে পড়ে। সেই মাটিপাড়া বিদ্যানিকেতনে আমি পড়াশোনা করেছি। তো নামটার মধ্যেই মাটি আছে। তাহলে ইংলিশ মিডিয়ামের ধারের পাশে যায়নি। আমার বাবা কোনোদিন ইংলিশ মিডিয়ামে পড়েননি, আর বাবার ইংরেজি তো আপনারা শোনেননি। কি করে হলো? আমার দাদু অনর্গল ইংরেজি কথা বলতে পারতেন, ইংরেজি লিখতে পারতেন, উনি তো এন্ট্রান্স পাস করেছিলেন সেই সময়। তো এগুলো পুরোটাই মিথ, পুরোটাই মিথ, মগজ ধোলায় আপনাদের পকেট কাটার জন্য। যদি মনে করেন আপনার সন্তানকে ইংরেজি শেখাবেন, ইটস পসিবল, ইউ ক্যান ডু দ্যাট অ্যাট হোম, কোনো সমস্যাই নেই। আর এখন তো অনেক সুবিধে আছে, ডিজিটাল মাধ্যম আছে, শিক্ষক তো এখনো আছেন, অনেক বেকার যুবক যুবতী, তারা আপনাকে বেস করে দিতে পারে, অনেক ছেলে পেলে আছে। হ্যাঁ, খুঁজলেই পাবেন, খুঁজতে হবে।
আর নিজেদের মধ্যে চেষ্টা থাকবে, নিজেরাও শিখুন। না, ভাষা তো হাতি ঘোড়া কিছু নয়। যাই হোক, তো সেটা করুন, এবং বড় লোন নেবেন না, আমি আগেই বলেছি, বড় লোন থেকে নিজেকে সরিয়ে রাখুন। আর মাথা ঠান্ডা রাখুন, কারো ফাঁদে পা দেবেন না, গালিগালাজ করবেন না অন্যদেরকে, অন্য শিক্ষকদেরকে। অন্তত নিজের শান্তি পাবেন পরে। কারণ আমরা প্রত্যেকেই বিপদে আছি, মানে যারা বিশেষ করে সরকারি চাকরি করেন, মধ্যবিত্ত যারা এইসব বিভিন্ন জায়গায় প্রাইভেট ফার্মে চাকরি করেন, বিশেষ এন্ট্রি লেভেল বলুন, যেই লেভেলই বলুন না কেন, তারা প্রত্যেকেই এখন এই ধরনের ইম্পেন্ডিং ডেঞ্জারের মধ্যে আছেন। কিন্তু যে কোনো সময় যে কোনো কিছু খবর পেতে পারেন, তাই মানসিক প্রস্তুতিটা অত্যন্ত দরকার। ইউ মাস্ট হ্যাভ দ্য রিপোজ। তো এগুলো কেন বললাম, যাতে করে আপনারা মানসিক প্রস্তুতি নিয়ে আগামী সিদ্ধান্ত নিতে পারেন। তাহলে এই যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যাদের এই বেতনটা এরকম খবর পেলেন, তারা কি দুদিন আগেও জানতেন যেরকম হতে পারে তাদের জীবনে? জানতেন না, জানতেন না। তো 32,000-এর কজন জানতেন যে তাদের নিয়ে আবার সুপ্রিম কোর্টে মামলা হবে? কেউ কেউ জানতেন যারা বুদ্ধিমান, বেশিরভাগই ভাবতেন ওটা মিটে গেছে। তার ফলে কি হবে? শক পাবে, শক। আর শক পেলে অনেকের হার্ট দুর্বল, যারা হার্ট মানে ডবল ডোজ ট্রিপল ডোজ করোনা ভ্যাকসিন নিয়েছেন, তাদের হার্ট অ্যাটাক হতে পারে। মানে এমনিতেই তো শরীর খারাপ, ভালো নেই অনেকের, ফ্রাস্ট্রেটেড হতে পারে, কেউ আত্মহত্যা করতে পারেন। এগুলো ওই জন্যই আমি আগাম বলে দিই, যাতে করে মানসিক শক্তি আপনারা পান, তৈরি থাকেন, আগামীকে নিয়ে একটু ভাবতে থাকেন, সন্তান সন্ততিকে নিয়ে ভাবতে থাকেন, যাতে করে চট করে এরকম কোনো খবর পেলে অন্তত সিলিং ফ্যানের দিকে তাকিয়ে দড়িটা কতটা লাগবে সেই হিসেবটা আপনাকে করতে হবে না। ক্লিয়ার? তাই এই নেগেটিভ কথাবার্তায় কিন্তু আসলে একটা সময় পজিটিভ হয়ে ওঠে বাস্তবতাকে সামনে আনার জন্য। তাই স্তোক বাক্য দিয়ে স্পিরিচুয়ালিজমের ব্যাপারটা, সেটা তো আপনারাই এখান থেকেই স্পিরিচুয়ালিজম পাবেন, লড়াই করার জন্য, টিকে থাকার স্পিরিচুয়ালিজম। মিথ্যে স্তোক বাক্য দিয়ে কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে, দরকার নেই। ঠিক আছে, আজ এই পর্যন্তই। প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। শুভরাত্রি।